আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আমরা ইতোমধ্যেই লেকচার 1 টা কমপ্লিট করে ফেলেছি। তো লেকচার 1 টা ভাইয়া যেটা বলেছিলাম ওটা ছিল পিওর বেসিকের উপর, হ্যাঁ? তো এই যে আমরা আস্তে আস্তে একটু থিওরিটিক্যাল আলোচনা, পাশাপাশি কোশ্চেন সলভিং ভালো মতো আর একটু শেখার প্রয়াসে আজকে আমরা লেকচার 2 টা শুরু করব। তো রাসায়নিক পরিবর্তনের লেকচার 2 তে আমাদের কোন টাইপ আছে? টাইপ 2। সেখানে কি দেওয়া আছে দেখতেই পাচ্ছি আমরা। সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব। ওকে, সো আগে দেখি এই টপিকটার উপর কেমন কোশ্চেন এসেছে। তো দেখতেই পাচ্ছ ঢাকা ইউনিভার্সিটিতে দেখো মোটামুটি অনেকবার কোশ্চেনটা এসেছে। তারপর জিএসটি তে দেখো এসেছে, সাস্টে এসেছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর দেখো সিইউ তে আসছে, কেইউ তে আসছে, হ্যাঁ। তো এরপর দেখো রিটেনে কিন্তু ডিইউ তেও আসছে। তো আলটিমেটলি দেখতেই পাচ্ছ এই টপিকটার উপর তোমার এমসিকিউ বলো, রিটেন বলো, দুইটাতে কিন্তু মোটামুটি ভালো লেভেলের কোশ্চেন আসছে, হ্যাঁ। তো আলটিমেটলি এটাকে আমরা গুরুত্ব 3 স্টার দিতে পারি। এবার আসি, প্রথমে আমরা এই জিনিসটা একটু নিয়ে পড়াশোনা করবো আর কি, হ্যাঁ, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে। তো আমি ছোট্ট করে একটু লিখে রাখি এখানে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, গত ক্লাসে আমরা কিন্তু এই জিনিসটা একটু হলেও পড়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে। কয়েকটা কথা আমি একটু লিখে রাখি এই পাশে, যে আর এফ মানে আমরা কি পড়েছিলাম বলতো? ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, তাই না? ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, বাংলা যেটাকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়ার হার। সম্মুখমুখী বিক্রিয়ার হার এটা বলি। আর এফটা কোত্থেকে কই হয়? রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাইতে আর এফটা পাওয়া যায়, ঠিক আছে। এরপর যদি আমরা লিখি আর বিটা কি? আর বিটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, বা যেটাকে আমরা বলি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, হ্যাঁ, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এটা কোথা থেকে হয়? পশ্চাৎমুখী মানে কি? উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে হয়, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে হয়, এটা পাবো আমরা আরবি। আচ্ছা, তো এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম যে কোনটা কিভাবে বিবেচনা করতে হয়, কোনটা কিভাবে হিসাব করতে হয়। তো আমরা জানি রাসায়নিক সাম্যাবস্থা এক্স্যাক্টলি কখন ক্রিয়েট হয়? যখন সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার কি হয়? সমান হয়। যখন সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এক্স্যাক্টলি সমান হয় তখন আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, তো আরেকটা ব্যাপার, ছোট্ট ব্যাপার থাকে, এই হারগুলা আবার কি? হারগুলার কথাও তোমাদের আশা করি মনে আছে, যে কোনো বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, মানে সময়ের পরিবর্তনের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তনকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়ার হার। তো আলটিমেটলি এটাকে আমরা ডিসি বাই ডিটি, এই সি এর ঘনমাত্রা যদি বিক্রিয়কের হয় সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস দিব, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমতে থাকে। আর উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন যদি ডিএক্স হয় বাই ডিটি সময় পরিবর্তন, তাহলে এটাকে আমরা প্লাস দিব, কারণ উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে বাড়তে থাকে, ঠিক আছে। তো বিক্রিয়ার হার ব্যাপারটা হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন সময় সাপেক্ষে, সিম্পল এইভাবে চিন্তা করলেই হবে, হ্যাঁ। একদম ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, আর ইকুয়াল টু ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন ডেল্টা অফ ঘনমাত্রা ডিভাইড বাই ডেল্টা অফ সময়, ডেল্টা মানে পরিবর্তন, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ওভারঅল ব্যাপারটা লিখতে পারি। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। আরেকটা ব্যাপার, রাসায়নিক সাম্যাবস্থা কিন্তু একটা গতিশীল অবস্থা, সেটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। তো এখন আগে হচ্ছে একটু ছোট্ট করে আমরা ডেল এইচটা একটু পড়ে নিই। ডেল এইচটা মানে চেঞ্জ অফ হিট, হ্যাঁ, ডেল এইচটা মানে চেঞ্জ অফ হিট। তো ডেল এইচটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। দেখো ডেল এইচটাকে আমরা এভাবে লিখতে পারি, এইচ পি মাইনাস এইচ আর। পি দিয়ে বোঝায় প্রোডাক্ট, আর দিয়ে বোঝায় রিঅ্যাক্টেন্ট। তার অর্থ হচ্ছে এইচ অফ উৎপাদ মাইনাস এইচ অফ বিক্রিয়ক, মানে বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি, বা বিক্রিয়কের হিট মাইনাস উৎপাদ, মানে উৎপাদের হিট মাইনাস বিক্রিয়কের হিট, এটাকেই বলা হয় ডেল্টা এইচ। ডেল্টা পরিবর্তন সবসময় কার সাপেক্ষে হয়? শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা, তাই না? তাহলে এটাই আসলে এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল। তো এই কথাবার্তাগুলো একটু নোট করে দিই। পি দিয়ে বোঝায় আসলে প্রোডাক্ট, আর দিয়ে বোঝায় রিঅ্যাক্টেন্ট, উ দিয়ে বোঝায় উৎপাদ, বি দিয়ে বোঝায় বিক্রিয়ক, এফ দিয়ে বোঝায় ফাইনাল, আই দিয়ে বোঝায় ইনিশিয়াল মানে শুরু, ঠিক আছে। এইভাবে ডেল্টা এইচ কে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লিখতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন ডেল এইচ কার জন্য পজিটিভ হবে, কার জন্য নেগেটিভ হবে, এইসব বিষয় তো আগের ক্লাসে
আগের লেকচারটাতে আমরা কিন্তু সক্রিয়ণ শক্তি পড়েছি, অ্যাক্টিভেশন এনার্জি ইএ। তো ওই সক্রিয়ণ শক্তির আদলে আমরা একটা গ্রাফ আঁকবো। তো চলো একটু খেয়াল করি আমরা। এই ওয়াই বরাবর আমরা নিলাম ধরো শক্তি, আর এক্স বরাবর নিলাম আমরা ভাইয়া সময় বা বিক্রিয়ার অক্ষ, যেটাই বলো, সময় নিলাম। এখন দুই ধরনের কেস হতে পারে, বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের কম, অথবা উৎপাদের বেশি বিক্রিয়কের কম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দুইটা কেসই লিখি আর কি। ধরো বিক্রিয়া, এখানে একটা শক্তির মাত্রা দিলাম 10, এখানে শক্তি মাত্রা দিলাম 3। তো শুরুটা ধরলাম বিক্রিয়কের শক্তি বেশি দিলাম, ধরো এটা নাম দিলাম হচ্ছে বিক্রিয়ক, আর এটা নাম দিলাম ধরো উৎপাদ। এটা একটা হইতে পারে। অর সেম, এই বরাবর ওয়াই অক্ষ বরাবর থাকবে শক্তি ই, মানে এনার্জি আর কি, হ্যাঁ, আর এক্স বরাবর থাকবে সময়, যেটাকে আমরা বলছি টাইম টি। ঠিক আছে, আচ্ছা গেল। এখন এটার ক্ষেত্রেও আমরা যে উল্টা ভাবে লিখতে পারি, যে ধরো এটার ভ্যালু দিলাম 10, এটার ভ্যালু দিলাম 3। এখন 10 বরাবর ধরো আমরা দিব উৎপাদকে, আর 3 বরাবর দিব ধরো বিক্রিয়ককে। এই দুই ধরনের কেস হতে পারে। এখন কোনটার কেস কি, কোনটা মানে তোমার তাপ উৎপাদের জন্য, কোনটা তাপ হারের জন্য, এটা আমরা আস্তে আস্তে দেখবো। এখন আগে ওই গ্রাফটা একটু আঁকি। ঠিক আছে, গ্রাফটা একটু আঁকি। ধরো সক্রিয়ণ শক্তি সহজে গ্রাফটা আমরা পাবো, সেটা হচ্ছে যে অনেকটা এরকম, যে বিক্রিয়াটা শুরু হয়ে একটা নির্দিষ্ট শক্তির লেভেল ক্রস করে তারপর এখানে আসে। ঠিক আছে, শক্তিটা শুরু হয়ে নির্দিষ্ট শক্তি লেভেল ক্রস করে এখানে আসে। আচ্ছা, এটা তো আমরা খুব ভালো মতোই জানি যে বিক্রিয়ক থেকে এই চূড়ায় উঠতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। মানে এতটুকু মিনিমাম শক্তি বিক্রিয়কের লাগবে বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য, এটাকে আমরা বলি ইএ বা অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। আর এই যে এই পজিশন যেটা থেকে দেখতেছো, এই পজিশনকে আমরা বলি হচ্ছে সক্রিয়ণকৃত জটিল অবস্থা। মনে আছে আশা করি, হ্যাঁ, সক্রিয়ণকৃত জটিল অবস্থা। এটার অর্থ কি ভাইয়া? এই অবস্থায় সক্রিয়ণ শক্তি যারা অর্জন করবে, যে কয়টা বিক্রিয়ক, তারাই এই পর্যায়ে যেতে পারবে। আর এখানে একটা জটিল অবস্থা ক্রিয়েট হয়, মানে বিক্রিয়ক উৎপাদ সবাই একসাথে থাকে আর কি এখানে, হ্যাঁ, মানে বিক্রিয়ক ভাঙা প্রায় শেষ, উৎপাদ গঠন শুরু, যেটা বলছিলাম ওইটা থাকে। আচ্ছা, আর বিক্রিয়ক আর উৎপাদের শক্তির মধ্যে যে পার্থক্যটা, বিক্রিয়ক আর উৎপাদের শক্তির মধ্যে যে পার্থক্যটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল এইচ। সেটাকে আমরা বলতেছি ডেল এইচ। তাহলে এখানে ডেল এইচটা যদি একটু চিন্তা করো, ডেল এইচটা কি হইতেছে খুব ভালো মতো জানি, এইচ অফ প্রোডাক্ট মাইনাস এইচ অফ রিঅ্যাক্টেন্ট। যেভাবে লেখো, প্রোডাক্টের মান কত দেখো 3, রিঅ্যাক্টেন্টের মান দেখো 10। এটা আমি কয়েকটা ভ্যালু লিখে নিলাম আর কি, হ্যাঁ। তাহলে অ্যান্সার দেখো আসতেছে -7। এখন মাইনাস আসছে কেন, এটার অর্থটা কি দেখো। বিক্রিয়কের শক্তি ছিল 10 টাকা ধরো, হ্যাঁ, সে এমন একটা উৎপাদ তৈরি করছে যেখানে আছে 3 টাকা। তাহলে ব্যাপারটা এভাবে লেখা যায় না, যে বিক্রিয়ক ইজ ইকুয়াল টু উৎপাদ প্লাস 7, এরকম তো লেখা যায়, যে বিক্রিয়কের শক্তি 10, উৎপাদের 3, বাকিটা 7। মানে বিক্রিয়ক উৎপাদ উৎপন্ন করছে এবং বাকি 7 শক্তি ছেড়ে দিছে বাইরে। বাইরে ওইটাও একটা উৎপাদ হিসেবে শক্তি দিছে সে। উৎপাদ হিসেবে শক্তি দেওয়া মানে কি, সে শক্তি বাইরে ছেড়ে দিছে, মানে এটা তাপ উৎপাদী। তার মানে এটা কিসের গ্রাফ? তাপ উৎপাদীর গ্রাফ। আর তাপ উৎপাদী সমীকরণে ডেল এইচ হয় কি নেগেটিভ। তাপ উৎপাদীতে আমার ডেল এইচটা কেমন হয় ভাইয়া? নেগেটিভ হয়। কেন? কারণ ও তো বাইরে ছেড়ে দিতেছে, নিজের ভিতরের অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে, ও বাইরে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তো অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কমে যায়। দেখো উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কমে যায়, বিক্রিয়কটা বেশি থাকে। সিম্পল, শেষ। আচ্ছা, পাশেরটা একটু চলো দেখি কি করলাম। এখানে কি হচ্ছে, বিক্রিয়ক থেকে একটা চূড়া পার হয়ে উৎপাদের দিকে যাবে, সিম্পল। তাহলে এখানে কি হবে দেখো, এই যে বিক্রিয়ক থেকে এই চূড়া পর্যন্ত টোটাল ডিস্টেন্সকে বলা হয় ইএ বা সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ক থেকে এই চূড়া পর্যন্ত উঠতে, মানে সক্রিয়ণকৃত জটিল অবস্থা, ওই চূড়া পর্যন্ত উঠতে যতটুকু পরিমাণ শক্তি লাগে সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। যে কয়টা অণু ওইটুকু পর্যন্ত উঠতে পারে তাদের বলা হয় সক্রিয়ণ অণু।
ঠিক আছে। আচ্ছা, এরপর ভাই কি শিখলাম আমরা? এই অবস্থাকে আমরা কি বলি? সক্রিয়ণকৃত জটিল অবস্থা বলি, এটাকে সক্রিয়ণ শক্তি বলি। অলরেডি এখানে লিখে দিছি, তো এখানে আবার লেখার দরকার নাই। আচ্ছা, তো তারপর আমরা আবার কি জানি? বিক্রিয়ক আর উৎপাদের মধ্যবর্তী যে শক্তির পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি ডেল্টা এইচ। তাহলে এখানে ডেল্টা এইচটা কি হিসাব করো তো? ডেল্টা এইচ ইকুয়াল টু এইচ অফ প্রোডাক্ট মাইনাস এইচ অফ রিঅ্যাক্ট্যান্ট, মানে উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ দিব। কত আসে দেখো তো? উৎপাদ 10 বিক্রিয়ক 3, উৎপাদ 10 বিক্রিয়ক 3 ইকুয়াল টু +7। এখানে বিষয়টা অনেকটা এভাবে আমরা আলোচনা করতে পারি যে বিক্রিয়কের সাথে 7 যোগ করা হয়েছে, তারপর উৎপাদ পাওয়া গেছে। মানে বিক্রিয়কের কাছে 3 টাকা ছিল, সরি, বিক্রিয়কের কাছে 3 টাকা ছিল, তার 10 টাকা সমানে যেতে হবে, তাহলে তার আরো 60 টাকা লোন নিতে হবে, বাইরে থেকে নিজের মধ্যে নিতে হবে। যে তাপ নিজে খায় তাহলে কি তাপ হারি বা শোষণকারী? তাহলে এটাকে বলবো আমরা তাপ হারি গ্রাফ। আর তাপ হারি ক্ষেত্রে ডেল এইচটা কি হয়? ডেল এইচটা হয় পজিটিভ। পজিটিভ মানে সে তো বাইরে থেকে নিজের মধ্যে নিচ্ছে, মানে ওর উৎপাদের শক্তি বাড়তেছে, উৎপাদ বাড়তেছে, তাহলে নিজের মধ্যে শক্তি নিচ্ছে, এই জন্য এটা ডেল এইচটা হয় কি পজিটিভ। এটা ডেল এইচটা হয় হচ্ছে পজিটিভ। হ্যাঁ, ডেল এইচটা হয় পজিটিভ। ওকে, সো হোপফুলি এই জিনিসটা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। তারপরে তোমাদের সুবিধার জন্য ওই কয়েকটা পয়েন্ট আমি একটু ডিনোট করে দিই। এই পয়েন্টটাকে বলা হয় সক্রিয়ণকৃত জটিল অবস্থা, আর এটাকে বলি আমরা সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি আমরা একটা ভালো ধারণা পেতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া কি হিসেবে কাজ করতে পারে। ওকে, আচ্ছা, চলো আমি একটু 1 সেকেন্ডের জন্য সরে যাই এবং তোমরা জাস্ট এই জিনিসটা দেখতে থাকো যে এখানের মধ্যে কি কি আছে। জাস্ট গ্রাফটা একবার নিজেরা চোখ বোলাও। হ্যাঁ, হোপফুলি জিনিসটা তোমরা বুঝতে পারতেছো। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ার এইচপি মাইনাস এইচআর, মানে উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ করাকেই বলা হয় ডেল এইচ। তো আমরা খুব ভালো মতো জানি তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ কি হয়? ঋণাত্মক হয়, কারণ সে নিজের শক্তি কমায় বাইরে সাপ্লাই দিয়ে দেয়। হ্যাঁ, তো আলটিমেটলি ডেল এইচ কি হয়? ঋণাত্মক হয়। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এ, ডেল এইচ হয় ঋণাত্মক। তাপ উৎপাদী পরিবর্তনে উৎপাদের মধ্যে, দেখো তাপ উৎপাদী পরিবর্তনে উৎপাদের মধ্যে উৎপাদের শক্তি কি কমে যায় না? কারণ বাকি শক্তিটা সে পরিবেশে ছেড়ে দেয়, এজন্য তো তাপ উৎপাদী। তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কি হয়? কমে যায়। উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কমে যায়। বিক্রিয়কের শক্তি বেশি থাকে 10 টাকা, উৎপাদের শক্তি 3 টাকা, মানে কমে গেছে, বাকি শক্তি সে ছেড়ে দিছে। এই যে দেখো, উৎপাদের শক্তি কমে গেছে, বিক্রিয়ক থেকে উৎপাদের শক্তি কমে গেছে, তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এই দেখো, তাহলে উৎপাদের মধ্যে অভ্যন্তরীণ শক্তি কমে যায়, শেষ হয়ে গেল। তারপর যদি আগাই, এখন আমরা যেটা পড়বো ওই যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা কত প্রকারের হতে পারে আর কি। হ্যাঁ, তো জেনারেলি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে 2 প্রকার। এটা কিসের উপর ভিত্তি করে? দশার উপর ভিত্তি করে। হ্যাঁ, মূলত 2 প্রকার, আরেক প্রকার এক্সট্রা আছে। তো দশার উপর ভিত্তি করে যদি বলি, প্রথমটা হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা, পরেরটা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। সমসত্ব সাম্যাবস্থা ব্যাপারটা কি? আর আমরা একটু আগে শিখে আসছি যে রাসায়নিক সাম্যাবস্থা কি? সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার, মানে আরএফ আর আরবি যদি এক্স্যাক্টলি সমান হয়, তখন আমরা তাকে বলতেছি কি? রাসায়নিক সাম্যাবস্থা। আর সমসত্ব সাম্যাবস্থা হচ্ছে যেখানে বিক্রিয়ক উৎপাদের দশা সেম, বিক্রিয়ক উৎপাদের দশা সেম। এই যে দেখো, সবগুলা গ্যাস অথবা সবগুলা সলিড অথবা সবগুলা লিকুইড, এরকম। আর অসমসত্ব সাম্যাবস্থা হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদ সমান দশায় নাই। ঠিক আছে, যে কোনো একটা সমস্যা আছে। এই দেখো, এটা কঠিন, এটা কঠিন, এটা গ্যাসীয়, সো সব দশা কিন্তু সেম না, এটাকে বলবো আমরা অসমসত্ব সাম্যাবস্থা। আরেক ধরনের সাম্যাবস্থা আছে, কিছু কিছু যৌগ আছে যাদেরকে তরলে দ্রবীভূত করলে বা তারা হচ্ছে আয়নিত হয়ে যায়, আয়নিত, এটাকে আয়নিক সাম্যাবস্থা বলে। এই দেখো, আয়নিক সাম্যাবস্থা বলে সম্পূর্ণরূপে যারা বিয়োজিত হয়ে যাওয়ার চেষ্টা করে আর কি। তো দেখো, এই কিছু কিছু যৌগকে অ্যাকুয়াস আছে, এটাও অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, বাট এটাকে হচ্ছে পানিতে দ্রবীভূত করার পর এটা আয়নিত হয়ে গেছে, এজন্য এই ধরনের সাম্যাবস্থাকে আয়নিক সাম্যাবস্থা বলা হয়। এটা একটা স্পেশাল টাইপ। হ্যাঁ, আচ্ছা, তো এটা মোটামুটি জাস্ট একটা থিওরি আর কি। তারপর যদি আগে দেখো, এটা মজার, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। রাসায়নিক সাম্যাবস্থা টোটাল 10টা শর্ত কাজ করে। হ্যাঁ, কি কি? একে তো সাম্যের স্থায়িত্ব। আচ্ছা, সাম্যের স্থায়িত্ব বলতে আসলে কি বোঝায়? সাম্যের স্থায়িত্ব বলতে বোঝায়, তোমরা একটু চিন্তা করো, স্টেবিলিটি বা স্থিতিশীলতা।
স্টেবিলিটি বা স্থিতিশীলতা। আমরা সবাই লাইফে কি হইতে চাই? স্টেবল হইতে চাই, স্থিতিশীল হইতে চাই। মানে ছোটাছুটি ঘোরাফেরি এগুলো আমাদের একটু কম পছন্দ। আমরা স্টেবল যত থাকবো তত বেশি শান্তি থাকে আর কি, এরকম একটা ব্যাপার থাকে। তো রাসায়নিক বিক্রিয়াও সেমই, যে কোনো যৌগ গঠনের উদ্দেশ্যই হচ্ছে স্থিতিশীলতা অর্জন। তো সাম্যাবস্থায় যখন একটা মানে যৌগ পৌঁছায় যায় বা একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায় যায়, তখন সে সারা জীবন ওই অবস্থা বজায় রাখার চেষ্টা করে। ঠিক আছে, এটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার একটা শর্ত। তারপর উভয় উভয় দিক থেকে সুগম্যতা। উভয় দিক থেকে সুগম্যতার অর্থ হচ্ছে সম্মুখ দিক থেকে যেমন হার আসতে হবে, পশ্চাৎ দিক থেকে অমনই আসতে হবে। আমি যদি পশ্চাৎ দিকের একটাকে সরাই ফেলি, তাহলে তো হারটা সমান হবে না, তাও সাম্যাবস্থাও থাকবে না। সো এটা কিন্তু হওয়া যাবে না। তো উভয় দিক থেকে সুগম্য হতে হবে। বিক্রিয়ার অসম্পূর্ণতা। আচ্ছা, এটার অর্থ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কিন্তু কখনো টেকনিক্যালি শেষ হয় না, এই জন্য তো সাম্যাবস্থায় স্থায়িত্বটা থাকে। যদি শেষ হয়ে যায়, তো সে ফর এক্সাম্পল নিজে নিজে তো শেষ হবে না। ধরো আমি বাইরে থেকে ফোর্স করলাম যে বিক্রিয়ক একটা সরাই নিলাম বা উৎপাদ একটা সরাই নিলাম, তাহলেই তো দুই সাইডের একটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাহলে বিক্রিয়া শেষও হয়ে যাবে। সো আলটিমেটলি এটা আর কাজ করবে না। তো বিক্রিয়া যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? ধরো বিক্রিয়া শেষ হওয়ার মানে কি? উৎপাদ শেষ। তাহলে উৎপাদ যদি শেষ হয়ে যায়, তাহলে উৎপাদ থেকে তো হার জিরো হয়ে যাবে। তো আলটিমেটলি বিক্রিয়া তো আর ওই সাম্যাবস্থায় স্থায়িত্বটা থাকতেছে না। সো বিক্রিয়া অসম্পূর্ণ হতে হবে। প্রভাবকের ভূমিকাহীনতা। আচ্ছা, প্রভাবক কি করে এটা নিয়ে আমরা একদম শেষের একটু আগে আলোচনা করব। যে প্রভাবকের মূল কাজ হচ্ছে সক্রিয়ণ শক্তিটা আছে না, ব্যারিয়ার, একটা বিক্রিয়া করতে একটা বাধা, ওই বাধাটাকে কমায় দেওয়া যাতে বেশি বেশি বিক্রিয়া করা যায়। তো বিক্রিয়া করে ফেললে সাম্যাবস্থায় যায়। সো সাম্যাবস্থায় যাওয়ার সাথে প্রভাবকের কোনো মানে ধরো সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা নাই, কিন্তু সাম্যাবস্থায় দ্রুত পৌঁছানোর জন্য বা দেরিতে পৌঁছানোর জন্য প্রভাবকের ভূমিকা আছে। কিরকম? আমি যদি ঋণাত্মক প্রভাবক ইউজ করি সে ফর এক্সাম্পল, তাহলে কি সক্রিয় শক্তির মান বেড়ে যাবে, তাহলে দেরিতে পৌঁছাবো সাম্যাবস্থায়। আর যদি ধনাত্মক প্রভাবক ইউজ করি সক্রিয় শক্তি কমে যাবে, তাহলে ইজিলি চলে যাবো। দেখাবো, এগুলো সমস্যা নেই। তো তারপর হচ্ছে উভমুখিতা। উভমুখিতা তো অবশ্যই থাকতে হবে, নাহলে সম্মুখমুখী আর পশ্চাৎমুখী সমান না হলে কেমনে কাজ হবে, তাই না? উভমুখী অবশ্যই থাকতে হবে। আচ্ছা, গতিবেগ। গতিবেগটা ওই যে ঘুরে ফিরে সবগুলো একই কেসেই আসে। গতিবেগটা হচ্ছে ওই যে রাসায়নিক বিক্রিয়ার হার আর কি, যে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অলওয়েজ থাকতে হবে এবং অলওয়েজ সমানই হইতে হবে, নইলে সাম্যাবস্থা টিকে থাকবে না। নিয়ামকের প্রভাব। নিয়ামকের প্রভাব বলতে মূলত রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা নিয়ামক, যেটা হচ্ছে লাসাতেল নীতির একটা ব্যাপার আছে, সেটা তো আছে, সেটা আমরা পড়বো। এছাড়াও সাম্যাবস্থার মানই পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র তাপমাত্রার জন্য, সেটাও আমরা হালকা একটু দেখেছি কোথায়, আরএনএসে, এবং আরো ভালো মতো দেখবো ভ্যান হফের সমীকরণ। এটা সামনে গেলে আমরা দেখবো আজকে। সাম্যের অবস্থান। ওই যে সাম্যের অবস্থান ডানে যাবে না বামে যাবে কিসের উপর ডিপেন্ড করে? ওই যে লাসাতেল নীতির ব্যাপার স্যাপার গুলো থাকবে। সংগঠন ক্ষেত্র। এখন সংগঠন ক্ষেত্রে যদি তোমার ধরো নিষ্ক্রিয় গ্যাস বেশি ব্যবহার করি বা নিষ্ক্রিয় পদার্থ বেশি ব্যবহার করি, তাহলে কি হবে? চারপাশের অবস্থাটা স্টেবল থাকবে। এখন যদি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা পৌঁছে গেছে, এখন আমি যদি ওটা অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাই, তাহলে কি হবে? ও আরো বেশি বিক্রিয়া করে অস্থিতিশীল হয়ে যাবে, তাহলে সাম্যাবস্থা ডিসরাপ্টেড হবে, ঝামেলা হবে। হ্যাঁ, তো সংগঠন ক্ষেত্রটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি নিষ্ক্রিয় পদার্থের সংযোগে যেটা বললাম, ওই সংগঠন ক্ষেত্রকে নিষ্ক্রিয় করার জন্য আমরা আসলে নিষ্ক্রিয় পদার্থের সংযোগ করে থাকি, যাতে হচ্ছে সংগঠন ক্ষেত্রটা স্টেবল থাকে, স্থিতিশীল থাকে। ঠিক আছে, এই আলটিমেটলি ঘুরে ফিরে একটাই কথা, সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার সমান রাখার জন্য যা যা দরকার সবকিছু করা লাগবে। এটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি দিই রাসায়নিক সাম্যাবস্থার একটা ব্যাপার, ধরো আমার কাছে আছে হাইড্রোজেন, আমার কাছে আছে আয়োডিন, বা সলিডও নিতে পারো, গ্যাসিয়াসও নিতে পারো। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি তাহলে 10টা আর দিলাম না, দুইটাই নিতে পারো যেহেতু। তো আলটিমেটলি এটা থেকে আসতেছে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তো আয়োডিন কিন্তু বেগুনি, আর হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে বর্ণহীন। তো ব্যাপারটা হচ্ছে টেকনিক্যালি ধরো হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে বর্ণহীন গ্যাস তৈরি করার কথা, কিন্তু দেখবা পাত্রের মধ্যে ধরো ফার্স্ট আস্তে আস্তে বেগুনিটা ফেড হবে, বেগুনির পরিমাণটা কমবে, বাট বেগুনিটা থেকেই যাবে। সারা জীবন রেখে দিলে পাত্র অমনি থেকেই যাবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। সো বেসিক কথা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থাটা কিন্তু আসলে স্থিতিশীল অবস্থা না, এটা একটা গতিশীল অবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থার যে বিষয়টা থাকে, এটা ডাইনামিক বা গতিশীল অবস্থা। ডাইনামিক বা গতিশীল অবস্থা কেন? কারণ যদি বলতাম এটা একটা স্থিতিশীল অবস্থা, তার মানে কি এই বেগুনিটা পুরোপুরি ফেড হয়ে বর্ণহীন হয়ে যেত, তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু বিক্রিয়া তো সম্পূর্ণ হচ্ছে না, কারণ কি এটা মানে এটা ভেঙে এরা পরিণত হচ্ছে, এরা জোরে এরা পরিণত হচ্ছে, মানে দুইটা ভাইস ভার্সা চলতেছে, দুই পাশে সব সময় চলতেছে। এই জন্য বেগুনি ভাবটাও থাকতেছে, বর্ণহীন ভাবটাও থাকতেছে, মানে মিক্স একটা ভাব থাকতেছে। সো আলটিমেটলি রাসায়নিক ওই যে বলি না বিক্রিয়ার অসম্পূর্ণতা, তার মানে কি বিক্রিয়া সব দিকে চলতেছেই। সো এই জন্য আমরা বলতে পারি যে রাসায়নিক সাম্যাবস্থা একটা ডাইনামিক অবস্থা বা গতিশীল অবস্থা। ওকে, আচ্ছা, এবার আসি রাসায়নিক সাম্যাবস্থার গ্রাফ।
তো রাসায়নিক সাম্যাবস্থার দুই ধরনের গ্রাফ হয়, একটা হচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে আর একটা হচ্ছে হারের সাপেক্ষে। তো শুরুটা আমরা হারের সাপেক্ষে পড়বো। হারের সাপেক্ষে পড়বো। তো ধরো একটা যদি গ্রাফ আঁকি আমরা, তো এই বরাবর দিলাম ধরো সময় টি টাইম, এই বরাবর দিলাম হচ্ছে ধরো হার, বিক্রিয়ার হার, যেটাকে আমরা বলি আর। ঠিক আছে, তো শুরুর দিকে এই পাশে ধরো আছে বিক্রিয়ক, বিক্রিয়কের হার কি হবে, আস্তে আস্তে একটা পর্যায়ে এসে কমে যাবে, যে এই পাশে চলে আসবে, হ্যাঁ কমে যাবে। আর উৎপাদের হার, বিক্রিয়কের হার যেহেতু কমতে থাকে আর কি, আর উৎপাদের হার, এটা হচ্ছে উৎপাদ, উৎপাদ তো শুরুতে শূন্য থাকে তাই না, জিরো থাকে। উৎপাদের হার ক্রমাগত আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পয়েন্টে চলে আসবে। তো ওই যে একটা কমন পয়েন্ট, এই পয়েন্ট থেকে না দুইজনই সমান হারেই বাড়তে থাকবে বা কমতে থাকবে, হ্যাঁ মানে বিক্রিয়ক সমান হারে কমবে, উৎপাদ সমান হারে বাড়বে এবং ভাইস ভার্সা চলতে থাকবে। এই যে এইখানে যে একটা কি অর্জন হইলো বলতো, একটা মানে দুইটার ক্ষেত্রে একটা সমান ব্যাপার অর্জন হলো। সমান ব্যাপার কি, আমরা তো এখানে হারের সাপেক্ষে হিসাব করতেছি, তার মানে এটাকে আমরা বলতেছি সম্মুখমুখী বিক্রিয়া হার যেহেতু বিক্রিয়ক, এটাকে বলতেছি আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া হার যেহেতু উৎপাদ। তাহলে এই পজিশনে কি হচ্ছে, সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া সমান হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা কি বলতেছি ভাইয়া, সাম্যাবস্থা। আর সাম্যাবস্থা যদি স্থিতিশীল অবস্থা হইতো তাহলে এটা একটা বিন্দু দিয়ে প্রকাশ করতাম, এটা তো গতিশীল অবস্থার জন্য চলতেছে। ঠিক আছে, এখান থেকে আসলে কি অর্জন হয়েছে ভাইয়া, সাম্যাবস্থাটা অর্জন হয়েছে, হয়ে গেল। আচ্ছা, তো সাম্যাবস্থাটা এটা হলো হারের সাপেক্ষে গ্রাফ, এছাড়া ঘনমাত্রা সাপেক্ষে গ্রাফ আছে। তো ওই গ্রাফটা পড়ানোর আগে কিছু ছোট ছোট বিষয় এখানে একটু বলে দিই, পাশে একটু বলে দিই। সেটা হচ্ছে, একটা জিনিস আমরা আরো এক দুইটা ক্লাস পরে অথবা পরের ক্লাসে হয়তো আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সাম্য ধ্রুবক বলে একটা বিষয় আছে, হ্যাঁ সাম্য, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখতেছি, হ্যাঁ সাম্য ধ্রুবক। তো সাম্য ধ্রুবকটা তোমরা পড়বা একটা ঘনমাত্রা সাপেক্ষে একটা চাপের সাপেক্ষে, ঠিক আছে। কেসি হলো ঘনমাত্রা সাপেক্ষে, কেপি হলো চাপের সাপেক্ষে, পি দিয়ে প্রেসার, সি দিয়ে কনসেন্ট্রেশন, হ্যাঁ। তো ওরকম কেসি কে যদি হিসাব করো, কেসিটাকে আসলে আমরা একদম জেনারেল সেন্সে, আমি পুরোটা বিস্তারিত পরে পড়বো, আপাতত একটু শুনে রাখো। কেসিটাকে আমরা বলি, উপরে বলি উৎপাদের ঘনমাত্রা, নিচে থাকবে বিক্রিয়কের ঘনমাত্রা, এইভাবে হিসাব করি। হ্যাঁ, কেন করি, কি করি না করি সব বলবো সামনের ক্লাসগুলোতে বলবো, আপাতত এখানে যে গ্রাফ দেখানোর জন্য দরকার তাই এখানে পড়ায় নিচ্ছি। যে কেসিটা হচ্ছে কি, উপরে থাকবে উৎপাদক ঘনমাত্রা, নিচে থাকবে বিক্রিয়কের ঘনমাত্রা, এটা রেশিওটা আর কি, ঠিক আছে সিম্পল, এটা দেখলাম। আরেকটা বিষয় আমরা একটু আগে কি শিখলাম ভাইয়া, হার, বা সবসময় তো আমরা জানি সেটা হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তো মনে রাখবা হার সমান কখন হবে, ধরো আমি যদি একটা গ্রাফ আঁকি, একটা গ্রাফের ওয়াই এক্সিসে যদি ঘনমাত্রা দেই, এক্স এক্সিসে যদি সময় দেই, তাহলে ওই গ্রাফের ঢাল কি হবে, ঢাল এম ইকুয়াল টু ঢাল, ঢাল কি হবে ওয়াই বাই এক্স না, ওয়াই বরাবর কি আছে সি, এক্স বরাবর আছে কি টি, তাহলে আলটিমেটলি এটা কি হার আসতেছে না। আর ঢালের মান যদি সমান হয় তাহলে হারও সমান হবে। এখন ঢালের মান কখন সমান হয়, দুইটা কেসে, সমান অথবা সমান্তরাল, তাই না, সমান অথবা সমান্তরাল। এক্স্যাক্টলি সমান হয়ে গেলে তো সমান হইলে, আর সমান্তরাল হইলে কি হয় সেটাও বলি। ধরো ঢালটা যদি সমান হয় তখন তো ভ্যালুটাই সমান, হ্যাঁ আর1 ইকুয়াল টু আর2, ভ্যালুটাই সমান। কিন্তু ঢালটা যদি সমান্তরালও হয় সেই ক্ষেত্রে কি হয় দেখো, ধরো সে ফর এক্সাম্পল এরকম সমান্তরাল, তখন এটার থেটাও কিন্তু 0 ডিগ্রি, এটার থেটাও কিন্তু 0 ডিগ্রি, আর এম ইকুয়াল টু ট্যান থেটা, ঠিক আছে। ট্যান জিরোর মান কত, 0, এটাও মানে এটা m1 ধরো, এটা ধরো m2, এটাও ধরো 0, কথাটা বুঝো, হ্যাঁ। ট্যান মানে কি, সাইন বাই কস, সাইন 0 মান 0। তো আলটিমেটলি জিনিসটা চলে আসতেছে, তো আলটিমেটলি m1 আর m2 সমান হয়ে যাচ্ছে। আবার আমরা কি জানি, ঢাল মানে কি হার, তাহলে r1 ইকুয়াল টু r2 সমান হয়ে যাচ্ছে, মানে ভ্যালু সমান হোক অথবা সমান্তরাল হোক, লাইনটা সমান বা সমান্তরাল হোক, আলটিমেটলি হারটা সমান হবে, ঠিক আছে, এটা বুঝে রাখো। তো এইটুক মোটামুটি দেখলাম, হ্যাঁ। চলো এবার একটু সামনের দিকে আগাই। এখন আমরা যেটা পড়বো ঘনমাত্রার সাপেক্ষে, ঘনমাত্রার সাপেক্ষে, ওকে শেষ। এখন তিনটা গ্রাফ আঁকবো পাশাপাশি। এই পাশে দিলাম ঘনমাত্রা সি, এই পাশে দিব সময় টি, ঠিক আছে, এটা একটা। এরপর আরেকটা,
সেম ঘনমাত্রা সি সময় টি বসে দেব ঘনমাত্রা সি সময় টি। যে কথাবার্তাগুলো আগের পৃষ্ঠায় লিখছিলাম সেখানে এই পৃষ্ঠাতে একটু লিখে ফেলি ছোট্ট করে। সেটা হচ্ছে ঢাল এম ইকুয়াল টু ঢাল ইকুয়াল টু লেখা যায় tan থিটা ইকুয়াল টু লেখা যায় তোমার কি y বাই এক্স এভাবে লেখা যায়। আবার হার ইকুয়াল টু লেখা যায় c বাই টি। ঠিক আছে, এরকম সুন্দর করে জিনিসপত্রগুলো লেখা যায়। তো মোটামুটি এগুলো একটু আমরা লিখলাম। এবার চলো বাকি কাজগুলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল ধরো বিক্রিয়ক তো বেশি থাকে, এটা ধরো বিক্রিয়ক 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 কমতে 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 বিক্রিয়ক কমতে 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 অনেক কমে গেল। আচ্ছা বেশি স্টিপ দিয়ে দিছি, আর একটু কম স্টিপ দিই। কমতে 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 অনেক কমে গেল। ধরো উৎপাদ উৎপাদ বাড়তে 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 অনেক বেড়ে গেল। বাস এইটুক, একটা টাইম গিয়ে ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, সেম হার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ফাইন, এটা মোটামুটি আমি একটা রাখলাম। আরেকটা কি হতে পারে? আচ্ছা যেটা বললাম উৎপাদের ক্ষেত্রে আমরা এটাকে কি বলতেছি, এটা উৎপাদের ঘনমাত্রা, কিন্তু এখানে যেহেতু ঘনমাত্রার কথাটা আসছে, হ্যাঁ, আর এখানে বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা এবার এটার ক্ষেত্রে করি। উৎপাদ উৎপাদ বাড়তে 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 একটা পয়েন্টে আসলো। বিক্রিয়ক কমতে 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 একটা পয়েন্টে আসলো। তারপর দুজনই সমান তালে বাড়া শুরু করলো। এটা বাড়া বা কমা শুরু করলো, এটা হইতে পারে একটা। আইদার ওয়ে আরেকটা হইতে পারে বিক্রিয়ক কমতে 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 এরকম একটা ফ্ল্যাট সারফেস তৈরি করলো। উৎপাদ বাড়তে 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 এরকম একটা ফ্ল্যাট সারফেস তৈরি করলো। নট নেসেসারি যে সবসময় বেশি কম হবে। হ্যাঁ, এখন এইরকম তিনটা গ্রাফের মানে ভূমিকাটা কি, ভূমিকাটা চলো দেখি। ফার্স্ট অফ অল আমরা কে এর ভূমিকাটা একটু লিখি। কেটা কি ছিল? কেটা তো ভাইয়া দেখাইলাম, উৎপাদের ঘনমাত্রা হবে, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা হবে। তো খেয়াল করো, এটা কিন্তু উৎপাদের ঘনমাত্রা, এটা বিক্রিয়কের ঘনমাত্রা। এই পজিশনে এসে কার ঘনমাত্রা বেশি? উৎপাদ বেশি। এখানে হলো উৎপাদের ঘনমাত্রা ইজ গ্রেটার দেন বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদটা যদি বেশি হয় বিক্রিয়কের, তাহলে কি হবে? কে ইজ গ্রেটার দেন 1 হবে। শেষ। এটা আমরা মোটামুটি বুঝে গেলাম, এইটুক বুঝি আগে, তারপর বাকি সব। এবার এখানে আসি। এখানে দেখো উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা সেম। তাহলে উৎপাদ আর বিক্রিয়ক ঘনমাত্রা সেম হলে কাটাকাটি চলে যাবে। কে এর মান কত আসবে? 1। কে এর মান আসবে 1। এটা একটা দেখলাম। এবার আরেকটা, লাস্টেরটা। এটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা, এটা হলো উৎপাদের ঘনমাত্রা। তাহলে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা ইজ গ্রেটার দেন উৎপাদের ঘনমাত্রা। তাহলে একটা বিক্রিয়কটা বড়, উৎপাদটা ছোট, নিচেরটা বড় হলে কি হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কে এর মান হবে লেস দেন 1। কে এর মান হবে লেস দেন 1। তাহলে এই তিন ধরনের গ্রাফ আমরা পেতে পারি, সমান, ছোট, বড়, একের ছোট একের বড়, এরকম কয়েকটা গ্রাফ আমরা পেতে পারি। এখন কিভাবে হিসাব করব? চলো হিসাব করি যে আদৌ আমরা কি কি গ্রাফ করলাম, বুঝলাম কিনা নিজেরা। আচ্ছা দেখো তো, খেয়াল করো যে এই পয়েন্ট পরে দুইটাই ফ্ল্যাট হয়ে গেছে। তো ওই যে যেটা বললাম, এইটার ঢাল ধরলাম আমি m2, এটার ধার ধরলাম আমি m1। দুইটার ঢাল কি সমান্তরাল না? দেখো এটার থেটাও হচ্ছে 0 ডিগ্রি এক্স অক্ষের সাথে, এটার থেটাও হচ্ছে 0 ডিগ্রি এক্স অক্ষের সাথে। তাহলে m ইজ ইকুয়াল টু কি tan থেটা। tan 0 এর মান কত? 0। তাহলে m1 ইকুয়াল টু m2। আর আমরা কি জানি m ইকুয়াল টু কি হবে? y বাই এক্স। y বরাবর কি আছে? ঘনমাত্রা, x বরাবর সময়, ঘনমাত্রা বাই সময় মানে এটাই হার। তাহলে আমরা কি বলতে পারি? m2 মানে আর বি উৎপাদের, যেহেতু m1 মানে আর এফ সম্মুখ বিক্রিয়ার হার। তাহলে যেহেতু m1 আর m2 সমান আসতেছে, সেই কেসে আমরা কি লিখতে পারি? সম্মুখ বিক্রিয়া হার আর পশ্চাৎ বিক্রিয়া হার সমান। তার মানে এই পজিশনটা কি অবস্থা আছে? তারা সাম্য অবস্থায় আছে। তারা কিসে আছে? সাম্য অবস্থায় আছে। সিম্পল। পাশেরটা চলে যাই, কোনো ভেজাল নেই। পাশেরটা তো একদম সোজা, এটা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে উৎপাদ আর বিক্রিয়ক, এই যে এই লাইনটা তো সমান, উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রা সমান হয়ে গেছে। বা এই যে এই পয়েন্ট পরে জিনিসটা কি হয়েছে একটু খেয়াল করে দেখো। আমি যদি m1 আর m2 তো সমান, ঢাল দুইটাই সমান, tan 0 ডিগ্রি, দুইটাই 0 ডিগ্রি ইকুয়াল টু 0।
তাহলে ঢাল সমান হওয়ার মানে কি, M1 মানে আমরা কাটটা বুঝতেছিলাম, ওই যে একটু আগে বললাম M1 মানে সম্মুখ বিক্রিয়া হার আর M2 মানে পশ্চাৎ বিক্রিয়া হার, RB সমান। তো এই দুইটা সমান হওয়া মানে কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে এটাও একটা সাম্য অবস্থা, যেটা একটা গতিশীল অবস্থা, চলতে থাকবে। গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা চলে যাই, চলো। এখানে দেখো এই যে এই পয়েন্টটার পরে দুইজনে কিন্তু একটা সমান্তরাল ভাব হয়ে আছে, হ্যাঁ। তাহলে এটার থিটাও হচ্ছে 0 ডিগ্রি, এটার থিটাও হচ্ছে 0 ডিগ্রি, হ্যাঁ, কিসের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। সো এটার M1, যেটাকে আমরা বলতেছি M1 কি, y/x ঘনমাত্রা বাই সময় মানে হার, বিক্রিয়কের জন্য হার কি হবে, RF ইকুয়াল টু tan 0 ডিগ্রি আর কি, হ্যাঁ। দাঁড়াও, আগে ইয়ে দিয়ে পড়ায়নি, তারপর বাকিটা বুঝাইতেছি। tan 0 ডিগ্রি ইকুয়াল টু 0, আর এটার হইলো M2, এটাও tan 0 ডিগ্রি ইকুয়াল টু 0। তো আলটিমেটলি ঘটনাটা কি হইতেছে, M1 আর M2 তো সমান, ভ্যালু যেহেতু সমান, তাহলে M1 আর M2 সমান হওয়ার অর্থ হচ্ছে RF আর RB সমান। তো RF আর RB সমান হওয়ার মানে কি, তারা কোন অবস্থায় আছে, তারা সাম্য অবস্থায় আছে। তাহলে এটাও একটা সাম্য অবস্থা। তাহলে আমরা তিনটা সাম্যাবস্থার গ্রাফ দেখলাম, কিসের উপর বেস করে, ঘনমাত্রার সাপেক্ষে। এবং এখানে কি দেখলাম, বিক্রিয়া হার ধ্রুবক বা সাম্য ধ্রুবক, যেটা সাম্য ধ্রুবক যেটা বললাম আমরা, কেসি, যেটা কেসির ভ্যালু 1 হলে কি হবে, লেস দেন 1 হলে কি হবে, গ্রেটার দেন 1 হলে কি হবে, হ্যাঁ, এরকমই থাকে আর কি গ্রাফগুলা। এটা ভেরি আনলাইকলি, এই গ্রাফটা ভেরি আনলাইকলি বলতে এটা খুবই কম হয় পরীক্ষাগারে, সেটাই বুঝাইলাম আর কি। তো খেয়াল করছো, ঘনমাত্রার সাপেক্ষে আর হারের সাপেক্ষে একটা কমন গ্রাফ, এই যে এটা সমান, এই যে একটা কমন গ্রাফ, খেয়াল করছো মাঝখানেটা, এটার সাথে কিন্তু মিলে মিলে। তো হারের সাপেক্ষে গ্রাফ একটাই হবে, যেহেতু হার মানে কি, হার সমান হইতেই হবে, কিছু করার নাই। আর ঘনমাত্রার সাপেক্ষে আমরা হারটা সমান ধরতে পারবো, সমান ঘনমাত্রা সমান, অথবা ঘনমাত্রার ঢালটা সমান্তরাল হইলে আমরা সুন্দর মতো এটাকে প্রমাণ করতে পারবো। তো হোপফুলি জিনিসটা আমরা বুঝতে পারছি। তো আমি এই পৃষ্ঠে তোমাদের জন্য 1 মিনিট রাখি, তারপর আমরা আবার শুরু করতেছি, ঠিক আছে? 1 মিনিট আগে দেখো। ওকে, সো আমরা এটা দেখে ফেললাম। এবার চলো একটু সামনে আগে, লা-শাতিলের নীতি। তো এটা হচ্ছে তোমাদের মানে আমি বলবো ম্যাক্সিমাম মানুষ এটা খুব ভালো পারো, এবং ম্যাক্সিমাম মানুষ ভালো পারার পরেও কনফিউজড হয়ে যাও, গোলায় ফেলো আর কি, হ্যাঁ। তো দেখি আমরা এটা কি করা যায়। নীতিটা কি আগে একটু পড়ি। কোন উভমুখী বিক্রিয়ার, অবশ্যই উভমুখী বিক্রিয়া হইতে হবে, সাম্যাবস্থায় থাকা লাগবে। সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তখন সাম্যের অবস্থান ডানে বা বামে এমন ভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে আমি তোমার 10 টাকা এক্সট্রা দিলাম, তুমি 10 টাকা খাই ফেলছো, শেষ, ওই 10 টাকার অস্তিত্ব নাই, এরকম একটা ব্যাপার হবে আর কি। তো অনেকটা যে সি-স খেলার মতো আর কি, আমি এখানে ভর বাড়াই দিলে সে এখানে চাপের দুইটাকে যাতে ব্যালেন্স করা যায় আর কি, কোনো না কোনো ভাবে এই জিনিসটা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এটা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি একটু তোমাদেরকে দেখাই, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার ব্যাপারটা একটু বুঝাই আস্তে আস্তে। তো লা-শাতিল নীতি ফার্স্টে যদি আমি তোমাদেরকে, নিয়ামক তিনটা, হ্যাঁ, এটা হলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই তিনটা। তো ফার্স্টে যদি সে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে তাপমাত্রা দিয়ে বুঝাইতে চাই, এটার আবার দুইটা কেস আছে, একটা হলো তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হবে, একটা হলো তাপ হারির ক্ষেত্রে কি হবে। তো একটু খেয়াল করো তো ভাইয়া, বিক্রিয়াটা তাপ উৎপাদী মানে কি, ও অলরেডি তাপ উৎপন্ন করতেছে। আমি যদি তাপ আরো বাড়াই দিই, ওর তো লাভ নাই, লাভ আছে?
ও তো অলরেডি বিক্রিয়া স্থলে তাপমাত্রা বাড়াইতেছেই, আমি যদি তাপ বাড়াই দিই তাহলে তো তাপ আরো বেড়ে যাবে, কিন্তু সমান হওয়া যাবে না, উল্টা হইতে হবে। তাহলে এমন একটা কাজ করতে হবে বিক্রিয়াটারে যাতে ওই এক্সট্রা তাপটা কমে যায়, মানে কাটাকাটি হয়ে যায়। তাহলে একটা তাপ উৎপাদী বিক্রিয়া সম্মুখ দিকে গেলে যদি সে কি হিসেবে কাজ করে, তাপ উৎপাদী হিসেবে কাজ করে, তো তাপমাত্রা যদি বাড়াই দেই তখন সে কি করবে, পশ্চাৎ দিকে এসে পড়বে। কারণ একটা বিক্রিয়াকে যদি উল্টাই দিই তাপের পরিবর্তন সমান হয়, খালি চিহ্ন হয় বিপরীত। এক্সাম্পল যদি দেই, ধরো সে ফর এক্সাম্পল একটা বিক্রিয়া আছে এ থেকে হয়েছে ধরো বি, তাহলে ডেল এইচ আছে ধরো প্লাস এক্স, তো বি থেকে যদি এ হয় তখন ডেল এইচ একই থাকবে, অ্যান্সার হবে মাইনাস এক্স। ওকে, এই ব্যাপারটা আসবে। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে চিন্তা করি, ডেল এইচ যদি নেগেটিভ হয় তার মানে তাপ উৎপাদী, তো এই বিক্রিয়া যদি তাপ বাড়াই, ও তো অলরেডি তাপ বাড়াচ্ছেই, আমার তখন কি করতে হবে বলতো, এই বিক্রিয়াটা যদি আমি উল্টা দিকে রিভার্সে নিয়ে যাই তখন এই বিক্রিয়াটা কি হয়ে যাবে, তাপ হারি, তার মানে ওই এক্সট্রা তাপটা সে শোষণ করে নিবে, তাহলে ওই তাপটা গায়েব হয়ে গেল। ব্যাপারটা এরকম না? তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম তাপ উৎপত্তি বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া বা সাম্যাবস্থা কোন দিকে পৌঁছাবে, পশ্চাৎ দিকে যাবে। আর একটা তাপ উৎপাদী বিক্রিয়া পশ্চাৎ দিকে যাওয়া মানে কি, ওটা তাপ হারি বিক্রিয়া কনভার্ট হয়ে গেল, তাহলে এক্সট্রা তাপটা ওই বিক্রিয়া খেয়ে ফেললো, শেষ হয়ে গেল। আচ্ছা, আর তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বলো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই, ও তো একটা তাপহারী বিক্রিয়া, ও তাপ খাচ্ছে, ওর তাপমাত্রা বাড়াই দিল, তো তো আরো খুশি হবে, আরো তাপ খাবে। এবং তাপ খাওয়া মানে দেখো তাপহারী বিক্রিয়া, আমি আমি তাপমাত্রা বাড়াই দিলাম, আমি আরো তাপ খাবো, তাহলে তো বিক্রিয়া আরো বেশি বেশি হবে, মানে সম্মুখ দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটা হবে সম্মুখমুখী। তাহলে যদি অপোজিটটা একটু চিন্তা করতে চাই, চলো তো কি হবে অপোজিটটা চিন্তা করলে, যে তাপোৎপত্তি বিক্রিয়া যদি তাপমাত্রা কমাই দিই, চিন্তা করো তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ উৎপন্ন করতেছে, আমি তাপমাত্রা কমায় দিলাম বিক্রিয়া স্থলের, তাহলে তাপ উৎপাদ বিক্রিয়া আরো বেশি বেশি বিক্রিয়া করে তাপ বাড়ায় দিবে, যাতে ওই কমানো তাপটা বোঝা না যায়, প্রশমিত হয়ে যায়। তাহলে তাপ উৎপাদ বিক্রিয়ায় তাপমাত্রা যদি কমায় দেই, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমায় দেই, তাহলে ও আরো বেশি বেশি বিক্রিয়া করে ওই কম তাপমাত্রাকে পুরায় দিবে, তার মানে মানে ফিল আপ করে দিবে আর কি, সোজা কথা। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া আরো বেশি বিক্রিয়া করা মানে কি, সামনের দিকে যাবে, হ্যাঁ, তাহলে সম্মুখ দিকে যাবে। আর ওর ক্ষেত্রে যদি বলি তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা কমাই দিই, দেখো আমি এমনিতেই তাপ হারি, তাপ খাইতে পছন্দ করি, আমি তাপমাত্রা কমাই দিলাম, উল্টা কাজটা করলাম না? তাইলে তাপমাত্রা কমাইলে কার জন্য সুবিধা, তাপ হারি না তাপ উৎপাদী, তাপ উৎপাদীর জন্য সুবিধা, তাপমাত্রা কমাইলে উল্টা। তাহলে তখন কি হবে, তাপ হারি বিক্রিয়াটা রিভার্সে চলে যাবে, মানে ও তাপ উৎপাদী মোডে কনভার্ট হয়ে যাবে। তখনই হচ্ছে ওই তাপ কমাইলে প্রশমন হয়ে যাবে, তাপ উৎপাদী তাপ কি করবে, বাড়ায় দিবে, ব্যাপারটা প্রশমন হয়ে যাবে। সবসময় মনে রাখবে উল্টা, লাস্টের নীতি ব্যাপারটাই উল্টা, ঠিক আছে? সো আমি তাপ হারি বিক্রিয়া যদি তাপ কমাই দিই, ওইটাও তাপ হারি, তাপ খাইতে চায়, কিন্তু আমি ওরা তাপ দেইনি, উল্টা কমাই দিছি, তখন ও উল্টা মোড অ্যাক্টিভেট করে ফেলবে, তাপ উৎপাদী। এখন তাপ হারি বিক্রিয়া উল্টা মোড কখন অ্যাক্টিভেট করে, যখন পশ্চাৎ দিকে যায়, যখন পশ্চাৎ দিকে যায়। ওকে, আচ্ছা, তো এটা নিয়ে একটু কনফিউশন হইতে পারে, তো আমি তোমাদেরকে আরেকবার জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, ঠান্ডা মাথায় শোনো। আমার কাছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া আছে, যে অলরেডি চারপাশে তাপকে উৎপন্ন করতেছে, তাপ বাড়ায় রাখছে। এখন আমি ওই সময় আরো তাপ বাড়ায় দিলাম, কিন্তু নিয়মটা কি ছিল, যে লাসাতে নীতি কি করছে, সাম্যাবস্থা থাকা অবস্থায় আমি যদি ওইটার কোনো একটা অবস্থা চেঞ্জ করতে চাই, তাহলে উল্টা কাজ করবে, যাতে চেঞ্জটা না হয়। ধরো এক্স করতে চাই, মাইনাস এক্স করে দিবে বিক্রিয়া, তাহলে কাটাকাটি। তো আমি কি করলাম, একটা বিক্রিয়া ভালোই চলতেছে, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন করতেছে, আমি মাঝখান থেকে কি করলাম, আরো তাপ বাড়াই দিলাম। তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে তাপটা কমে যায়, মানে ওই তাপটা কেউ খেয়ে ফেলে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি করবে, তাপ হারি মোডে চলে আসবে এবং সে ওই এক্সট্রা তাপটা খেয়ে ফেলবে। তাপ উৎপাদী তাপ হারিতে কেমনে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়া হইলে, এ দেখো পশ্চাৎমুখী বিক্রিয়া হইলে। ঠিক তেমনি তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ কমাই দেই, আরো ভালো। চিন্তা করে দেখো তো, তাপ উৎপাদী বিক্রিয়া, ও তাপ উৎপন্ন করতেছে, আমি হঠাৎ করে তাপ কমাই দিলাম এখানে, তাহলে একটা তাপের গ্যাপ হলো না? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আরো লাভ দিয়ে বেশি বিক্রিয়া করবে, আরো বেশি তাপ উৎপন্ন করে ওই গ্যাপটা ফিল আপ করে দিবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া সম্মুখ দিকেই যাবে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কমাই দিলে সম্মুখ দিকেই যাবে, শেষ। এবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আসি। তাপহারী বিক্রিয়া কি হয়, তাপহারী বিক্রিয়া, তাপহারী মানে আমি তাপ খাচ্ছি, আমি কি করলাম, তাপমাত্রা বাড়াই দিলাম ওই বিক্রিয়া, তাহলে আমি আরো তাপ খাবো, আরো ভালো আমার জন্য, আমি যেটা চাই সেটাই তো পাইতেছি। তাহলে সে কি করবে, সম্মুখ দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। আর যদি তাপহারী বিক্রিয়ার তাপ কমাই দিই, আমি আমি তাপ খাইতেছি, আমার তাপ তো দরকার, ও কি করলো, তাপ আরো কমাই দিল। তাহলে তাপ কমায় দেওয়া মানে কি, আমার এখন এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে তাপটা বেড়ে যায়। তাহলে তাপহারী বিক্রিয়া তো তাপ বাড়ে না, কমে, তাহলে কি উল্টা মোড অ্যাক্টিভেট করবে, তাপ উৎপাদী মোড, তাহলে তাপটা বাড়ায় দিয়ে ওই গ্যাপটা ফিল আপ করে দিবে। তাহলে তাপহারী বিক্রিয়া তাপ কমাই দিলে উল্টা মোড, মানে পশ্চাৎ দিকে চলে যায়, শেষ।
তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি লাশাতেল নীতির তাপমাত্রার প্রভাব। এখন যদি আমরা ঘনমাত্রার প্রভাবে আসি, ঘনমাত্রার প্রভাব সবচেয়ে সোজা, এই জন্য আমি আর কি এই পেজে পড়ায় দিতে চাইতেছি আর কি, চাপেরটা ওই পাশে পড়াবো। ঘনমাত্রার ক্ষেত্রে হইলো সোজা, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, চিন্তা করো তো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছো মানে আগেই পাত্র যা ছিল তা আছে, এখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছো, তাহলে অণু বাড়ছে, সংঘর্ষ বাড়ছে, বেশি বেশি বিক্রিয়া হয়ে বিক্রিয়ক গুলা বেশি বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, মানে কি সম্মুখ দিকে যাবে। আর তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও, উৎপাদের ঘনমাত্রা বাড়াও, তাহলে উৎপাদ গুলার সংঘর্ষ বাড়বে, উৎপাদ গুলা ভেঙে বিক্রিয়কে পরিণত হবে, মানে পশ্চাৎ দিকে যাবে। মানে ঘনমাত্রার প্রভাবটা খুব সিম্পল, বিক্রিয়কটা বাড়ালে উৎপাদে যাবে, উৎপাদটা বাড়ালে বিক্রিয়কে যাবে, বা বিক্রিয়কটা কমাইলে উৎপাদ হেল্প করতে আসবে বিক্রিয়কে, আর উৎপাদেরটা কমাইলে বিক্রিয়ক যাবে হেল্প করতে উৎপাদকে, শেষ, সিম্পল কথা, এখানে কোনো ঝামেলাই নাই। আচ্ছা, তাহলে এটা গেল হলো ঘনমাত্রা পরিবর্তন। এবার থাকলো চাপের পরিবর্তন, চাপেরটা মজার। চাপের পরিবর্তন হচ্ছে ইউজুয়ালি কখন হয়, ধরো একটা বিক্রিয়া, যে বিক্রিয়ক আছে, উৎপাদ আছে, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। ধরো আমি যদি চাপ বাড়াই, আমি যদি চাপ বাড়াই, চাপ বাড়ানো মানে কি, ধরো আমার কাছে একটা পাত্র আছে, পাত্রতে আমি চাপ বাড়ানো মানে কি, আয়তন কমে গেল না, ওই যে বয়েলের সূত্র, ভি সমানুপাতিক 1/p। তাহলে আমি যদি চাপ বাড়াই কখনো, তার মানে আয়তন কমে যাবে। এখন কম জায়গায় কি বেশি অণু থাকতে পারে না, কম অণু থাকতে পারে, অবশ্যই কম জায়গায় কম অণু থাকবে। তাহলে যখন আমরা চাপ বাড়াবো, আয়তন কমে যাবে, তখন কম অণুর দিকে যাবে, কম অণুর দিকে সরবে, কম অণুর দিকে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ধরো বিক্রিয়কে অণু আছে 4টা, উৎপাদে আছে 2টা, এখন আমি চাপ বাড়াই দিলাম, তাহলে সাম্য অবস্থা কি করবে, কম অণুর দিকে যাবে, যেহেতু আয়তন কমে গেছে, তাহলে উৎপাদের দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। হ্যাঁ, আর যদি আমি চাপ কমাই দিই, চাপ কমাই দেওয়া মানে কি, আয়তন বেড়ে যাওয়া না, দেখো এমনি চাপ দিয়ে আটকে রাখছিলাম, এখন চাপ কমাই দিলাম, তাহলে আয়তন বেড়ে গেল, মানে বেশি সংখ্যক অণু এখন আরামসে থাকতে পারবে, তখন কি করবে, বেশি অণুর দিকে যাবে, বেশি অণুর দিকে যাবে। আচ্ছা, যদি উৎপাদ আর বিক্রিয়ক দুইটারই অণু সমান হয়, তখন কি করবে, তখন কোনো চাপের প্রভাব নাই। চাপের প্রভাব তাহলে কখন নাই, বিক্রিয়কের অণু মানে এন অফ বিক্রিয়ক ইকুয়াল টু এন অফ উৎপাদ হইলে চাপের প্রভাব নাই, কারণ তখন বেশি কমের কোনো ব্যাপার নাই, চাপের প্রভাব নেই, তখন বেশি কমের কোনো ব্যাপার নাই। এই অবস্থাকে আমরা কি বলি, ডেল্টা এন ইকুয়াল টু 0। ডেল্টা এনটা কি, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, সিম্পল হিসাব, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, তো ডেল্টা এন 0 হইলে চাপের প্রভাব নেই। ঠিক আছে, এটা মোটামুটি একটা আলোচনা। চলো আমরা এখন প্র্যাকটিস সলভ করি, তাহলে আরো ভালো মতো জিনিসগুলো বুঝতে পারবো। আসো। আচ্ছা, এটা একটা রিভিউ, রিভিউটা একটু একবার চলো পড়ে ফেলি। কি কখন ঘটে, এক বা একাধিক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা, ঘনমাত্রা যদি বাড়ায় উৎপাদে যাবে, তার মানে কি সম্মুখ দিকে যাবে, এটা পড়লাম। এক বা একাধিক বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ মানে উৎপাদ, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে কি হবে, ওদের মধ্যে সংঘর্ষ হয়ে বিক্রিয়কে চলে আসবে, মানে পশ্চাৎমুখী যাবে। তারপর দেখো তাপমাত্রা হ্রাস করলে, যদি আমি তাপমাত্রা কমাই, তাপমাত্রা কমানো মানে কি, তাপমাত্রা ফিল আপ করার জন্য এখন তাপমাত্রা বাড়ায় এরকম একটা বিক্রিয়া হইতে হবে, মানে তাপ উৎপাদী বিক্রিয়ার দিকে যাবে, সিম্পল কথা। তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা খাইতে হবে এক্সট্রা তাপমাত্রা, তাহলে তাপ হারি বিক্রিয়ার দিকে যাবে, সিম্পল। চাপ যদি বাড়াই, চাপ বাড়াই মানে কি, আয়তন কমে গেছে, তাহলে কম অণুর দিকে যাবে, কম সংখ্যক গ্যাসীয় অণুর দিকে যাবে। আর চাপ যদি কমাই, চাপ কমানো মানে কি, চাপ কমাই দিলাম, তাহলে আয়তন বেড়ে গেল, তাহলে আয়তন বেড়ে গেলে বেশি অন্যর দিকে যাবে, তাহলে বেশি সংখ্যক গ্যাসীয় অন্যর দিকে যাবে। ঠিক আছে, সিম্পল। তাহলে এই পেজটা আমি তোমাদের জন্য আবার 1 মিনিট রাখবো, তোমরা ঠান্ডা মাথায় এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। আর চাপের প্রভাব জানি কখন নাই, চাপের প্রভাব নেই যখন উৎপাদের অণু আর বিক্রিয়কের অণু সমান থাকবে, মানে ডেল্টা এন ইকুয়াল টু 0। ডেল্টা এনটা কি, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। ঠিক আছে, ওকে, তো এটা 1 মিনিট একটু দেখো, তারপর আমরা পরেরটা শুরু করতেছি।
ওকে, সো আমরা এটা দেখলাম, চলো এবার সামনে আগে। আচ্ছা, এখন কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া একটু এমনি দেখে রাখি, পরবর্তীতে আমাদের সুবিধা হবে। একটা হচ্ছে হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কি হয়, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করে, যেখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে অত্যানুকূল তাপমাত্রা বলতে একটা ব্যাপার আছে। এরকম তাপমাত্রা যদি ব্যবহার করি তাহলে সর্বোচ্চ উৎপাদ পাওয়া যায় আর কি, বুঝছো? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রভাবক হিসেবে লৌহ চূর্ণ ব্যবহার করা হয়। প্রভাবক সহায়ক কি, যারা প্রভাবকের কর্মক্ষমতা বাড়ায় দেয়, হ্যাঁ এটা আমরা পড়বো। এটা হচ্ছে মলিবডিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ এদেরকে ইউজ করা হয়। চাপ হচ্ছে 200 অ্যাটমোস্ফিয়ার। স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের ক্ষেত্রে আমরা কি করি, সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করি। এটাও একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তাপমাত্রা 450 থেকে 550 মানে 500 ডিগ্রি সেলসিয়াস, এটা অত্যানুকূল তাপমাত্রা। এই তাপমাত্রায় বেশি উৎপাদ পাওয়া যায়। প্রভাবক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম ব্যবহার করা হয়। এখন চিন্তা করে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া, বেশি তাপ দিলে কি বিক্রিয়া কিন্তু পশ্চাৎ দিকে চলে যাবে, উৎপাদ কম উৎপন্ন হবে। তো এই জন্যই ওই যে অনেকবার ট্রায়াল এন্ড এরর করে 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 দেখা হয়েছে, এই হাইয়েস্ট তাপমাত্রা পর্যন্ত গেলে সমস্যাটা সবচেয়ে কম হয়, উৎপাদ সবচেয়ে বেশি পাওয়া যায়, এরকম আর কি। প্রভাবক হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম চূর্ণ, এবং চাপ হচ্ছে 2 অ্যাটমোস্ফিয়ার। ঠিক আছে, এই প্রভাবকগুলো মনে রেখো আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো বার্কল্যান্ড আইডের বিদ্যুৎ আর্ক পদ্ধতি। হ্যাঁ, বার্কল্যান্ড আইডের বিদ্যুৎ আর্ক, বিদ্যুৎ আর্ক মানে হচ্ছে লাইটেনিং, বিদ্যুৎ যে বজ্রপাত পদ্ধতি আর কি। এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সময় এই যে নাইট্রিক অক্সাইড তৈরির সময়, এটাও একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কি হয়, তাপমাত্রা লাগে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতেছো কত হিউজ? কারণ কি, নাইট্রোজেন আর অক্সিজেন নর্মালি তো বাতাসে থাকেই। তো ওরা যদি বিক্রিয়া করতো তাহলে তো আমরা ওদেরকে পাইতাম না, নর্মালি ওরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু যখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পায়, তখনই তারা এরকম বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেটা পরবর্তীতে জলীয় বাষ্প টলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে বা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, পরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। মিথানল উৎপাদন, মিথানল উৎপাদন হচ্ছে তোমার এই যে এভাবে কার্বন মনোক্সাইড আর 2H2 সাথে মিথানল তৈরি করা হয়। একটা ব্যাপার বলে দিই, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে বলা হয় সিন গ্যাস বা সিনথেসিস গ্যাস, সিনথেসিস গ্যাস বা সংশ্লেষিক গ্যাস। মানে এগুলোতে অনেক কিছু সংশ্লেষণ করা হয়, যেমন মিথেল সংশ্লেষণ করা, মিথানল সংশ্লেষণ করা হয়। আবার এখানে একটা বিষয় আছে, C+H2O, এটাকে বলা আবার ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস বা পানির গ্যাস আর কি। হ্যাঁ, পানির গ্যাস, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এগুলো একটু মনে রেখো, হ্যাঁ এগুলো মানে ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা উৎপন্ন, এটা একটা দেখো তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কাকে দেখো, তাপমাত্রা 300 থেকে 400, প্রভাবক হচ্ছে জিঙ্ক অক্সাইড এন্ড ক্রোমিয়াম অক্সাইড, চাপ হচ্ছে 200 থেকে 300 অ্যাটমোস্ফিয়ার। জৈব যৌগ লেকচারে এটা আছে আর কি, তোমরা দেখবা, পাবা ইনশাআল্লাহ মাস্টার ক্লাসে। ওকে, সো এটা মোটামুটি আমরা দেখলাম। দেন চলো একটু সামনের দিকে আগাই। ওকে, প্রশ্ন শুরু। হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখি। N2 + 3H2 2NH3, ΔH হচ্ছে মাইনাস, মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কমাবে কোনটি? কমাবে মানে পশ্চাৎ দিকে যাবে, তাই না? পশ্চাৎমুখী হবে কখন? এটা তাপ উৎপাদী বিক্রিয়া, যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, তাই না? কারণ কি, এটা অলরেডি তাপ উৎপন্ন করতেছে, এখন আমি তাপমাত্রা বাড়াইলে কি হবে, এটা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাপটা। তাহলে কি, তাপ খায় কে? তাপ হারি, তাহলে পশ্চাৎ দিকে যেতে হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদনটা কমবে। আচ্ছা, A, B to C বিক্রিয়াটিতে তাপ উৎপাদী হয়, তবে নিম্নের কোনটিতে উৎপাদ বৃদ্ধি পাবে? চলো দেখি। প্রভাবক যোগ করলে এটা উৎপাদের সাথে সম্পর্ক না, চাপ বাড়ালে। আচ্ছা, খেয়াল করো, এখানেও দুইটা অণু আছে, এখানেও দুইটা অণু আছে, তো চাপের কোনো সম্পর্ক নাই। তাপমাত্রা বৃদ্ধি করলে, এটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ বৃদ্ধি করলে কি করবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। এখন উৎপাদ বৃদ্ধি করতে হলে সম্মুখ দিকে যাওয়া লাগবে। তাহলে দেখো, তাপমাত্রা কমালে, তাপমাত্রা যদি আমি কমাই, ওই গ্যাপ পূরণ করার জন্য তাপ উৎপাদী বিক্রিয়া আরো বেশি বেশি বিক্রিয়া করবে, তাহলে গ্যাপটা পূরণ হবে। তার মানে সম্মুখ দিকে যাওয়ার চেষ্টা করবে, আর সম্মুখ দিকে যাওয়া মানে কি, উৎপাদ বাড়তে থাকবে। এটাই হচ্ছে তাপমাত্রা কমালে অ্যান্সার। ওকে, দেন আসি নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন সাম্য বিক্রিয়ায় চাপের প্রভাব নেই? চাপের প্রভাব কোথায় নেই? যখন ΔN = 0 অর উৎপাদের মোল আর বিক্রিয়কের মোল সমান হয় আর কি। হ্যাঁ, তো চলো দেখি এখানে কয়টা আছে। উৎপাদের মোল, এখন কথা হচ্ছে কোন কোন মোল তুমি ইউজ করবা। সবসময় মনে রাখবা, এই ΔN এর ভিতরে গ্যাসীয় মোলটাই বেশি প্রিফারেবল আর কি। হ্যাঁ, অ্যাকুয়াসও নেই, বাট গ্যাসীয় মোলটাই বেশি প্রিফারেবল। তাহলে ΔN হচ্ছে উৎপাদের মোল, উৎপাদের যারা গ্যাসীয় আর কি তাদের মোল, মাইনাস বিক্রিয়কের মোল, বিক্রিয়ক যাদের গ্যাসীয় তাদের মোল। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, সলিডটাকে তো আমরা হিসাবে আনবো না, তাহলে এখানে আছে 3টা, সলিডটাকে হিসাবে আনবো না, এখানে আছে 2টা, সমান কিন্তু হয় নাই, সমান হইলে চাপের প্রভাব থাকে না। এখানে দেখো আছে 1টা, এখানে আছে 2টা, সমান হয় নাই। এখানে দেখো আছে 3 আর 1 4টা, এখানে আছে 2টা, সমান হয় নাই। এখানে দেখো আছে 2টা, এখানে আছে দেখো 2টা, সমান। তার মানে এখানে চাপের কোনো প্রভাব নাই, বাড়াইলে কমাইলে কোনো হিসাব নাই। X2 + Y2 2XY উভমুখী গ্যাসীয় বিক্রিয়াটিতে চাপের প্রভাব কিরকম? আচ্ছা, খেয়াল করে দেখো তো ভাইয়া,
এখানে দুইটা, এখানেও দুইটা, সমান না? তাহলে তো চাপের প্রভাব নাই, তাহলে চাপের প্রভাব নেই। ওকে, আচ্ছা A2 B2 2AB ডেলএইচ হচ্ছে পজিটিভ। খেয়াল করো এখানে 2 মোল আছে, এখানেও 2 মোল আছে, তার মানে এখানে কোনো চাপের প্রভাব নাই। ঠিক আছে, দেখো সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই। ঠিক আছে, সাম্য ধ্রুবক কেপি কেসির মান সমান, কেমন বুঝলাম? একটা সূত্র আগে একটু লিখে দিই, পরে কাজে লাগবে। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন দেখো এখানে উৎপাদের মোল আর বিক্রিয়কের মোল তো সমান, তার মানে ডেল এন তো জিরো, আর ডেল এন যদি জিরো হয় তাহলে কেপি ইকুয়াল টু কেসি হবে। ঠিক আছে, তাহলে কেপি কেসির মান সমান, এটাও ঠিক আছে। বিক্রিয়াটি তাপহারী, ডেল এইচ পজিটিভ হওয়া মানেই হচ্ছে বিক্রিয়াটা তাপহারী, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে ডি। আলটিমেটলি অ্যান্সার কি আসতেছে ভাইয়া? ডি। তারপর দেখো এখানে আছে একটা অণু, এখানে আছে দুইটা, ডেল এইচ পজিটিভ। এই বিক্রিয়াটি তাপ কমালে এবং চাপ বাড়ালে কি হবে? আচ্ছা ফার্স্ট অফ অল তাপ কমালে কি হবে? তাপ যদি কমাই, খেয়াল করো এটা একটা তাপহারী বিক্রিয়া, তাপ কমাইলেও বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। আর এটা হলো চাপ বাড়ালে কি হবে? চাপ যদি বাড়ায়, চাপ বাড়াইলে, চাপ যদি বাড়াই তাহলে আয়তন কমে যায়, আয়তন কমে গেলে কি হয়? কম অণুর দিকে যায়। দেখো তো, খেয়াল করে দেখো আমার ও সরি আমি একটু একটু ভুল বলছি, এটা তো একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াতে যদি আমি তাপ কমাই, খেয়াল করো তাপহারী, আমি খাইতে চাই কিন্তু আমার তাপ কমাই দিছে, তো ওই কমায় দিছে যেহেতু তাপ, গ্যাপটা তো বাড়ানোর জন্য কি তাপটা বাড়াইতে হবে এমন একটা বিক্রিয়া লাগবে। তাহলে তো তাপহারী বিক্রিয়া তো তাপ বাড়ায় না, উল্টা কমায়। তাহলে আমার এই গ্যাপ পূরণ করার জন্য কি লাগবে? তাপ উৎপাদী বিক্রিয়া কোন দিকে? ওদিকে যাওয়া লাগবে। তাহলে এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, সম্মুখ দিকে গেলে, তাহলে পশ্চাৎ দিকে গেলে এটা কি হয়ে যাবে? তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু বিক্রিয়ার তাপটা কমাইছি, তার মানে আমার এই তাপহারী বিক্রিয়া কি হবে? পশ্চাৎ দিকে গিয়ে তাপ উৎপাদী বিক্রিয়া পরিণত হবে এবং এক্সট্রা গ্যাপটা ফিল আপ করবে। তাহলে এটা যাবে পশ্চাৎ দিকে। হ্যাঁ, পশ্চাৎ দিকে। আচ্ছা এটা একটা লিখলাম। এবার হলো চাপ বাড়াইছি, চাপ বাড়ানোর ক্ষেত্রে কি বললাম ভাইয়া? চাপ যদি বাড়ায় দিই আয়তনটা কমে যায়, চাপ বাড়ায় দিলে আয়তন কমে যায়, মানে কম অণুর দিকে যাবে। দেখো উৎপাদে অণু বেশি, বিক্রিয়কে অণু কম, তাহলে পশ্চাৎ দিকে যাবে, এটাও পশ্চাৎ দিকে যাবে। তাহলে দুইটা থেকে আমরা কি বলতে পারি? একটা বিক্রিয়া কোথায় যাবে? এখানে এই দুইটা কেসেই পশ্চাৎ দিকে যাবে, তাহলে পশ্চাৎমুখী অগ্রসর হবে। অ্যান্সার হচ্ছে এ। ওকে, তারপর আসি A2 3B2 2AB3 ডেল এইচ নেগেটিভ। এই বিক্রিয়া AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে যদি, AB3 এর উৎপাদন মানে উৎপাদের উৎপাদন বৃদ্ধি পাবে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, তাই না? তাপমাত্রা বৃদ্ধি করা মানে কি? এক্সট্রা তাপটা খাইতে হবে, খায় কে? তাপহারী, তাহলে তাপ উৎপাদীকে ব্যাকওয়ার্ডে যেতে হবে, তার মানে এটা হয় নাই। চাপ বৃদ্ধি করা হয়, দেখো এখানে অণু আছে চারটা, এখানে আছে দুইটা, চাপ বাড়াইলে কি হয়? আয়তন কমে যায়, কম অণুর দিকে যায়, তাহলে কম অণু তো উৎপাদী আছে, তাহলে ঠিক আছে এটা হবে। পাত্র থেকে AB3 কে হ্রাস করা হয়। আমি যদি AB3 মানে কি উৎপাদ কমাই দিই, তাহলে বিক্রিয়ক আরো বেশি বিক্রিয়া করে বেশি বেশি উৎপাদ উৎপন্ন করবে, তার মানে আলটিমেটলি কি উৎপাদের পরিমাণ বাড়বে। তো আলটিমেটলি এটাও ঠিক আছে, 2 আর 3, তাহলে অ্যান্সার হবে 2 আর 3 এ। অ্যান্সার হবে 2 আর 3 এ। শেষ। ওকে, সো তারপর সামনে যদি যাই, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ বৃদ্ধি পাবে। ওকে, তারপর দেখো N2O4 বিয়োজিত হয়ে NO2 তৈরি হয়, এই সিস্টেমে চাপ বৃদ্ধি করলে কোনটি ঘটবে? দেখো N2O4 বিয়োজিত হয়ে 2NO2 তৈরি করে আর কি, বুঝছো? তাহলে এখানে 2 মোল আছে, এখানে 1 মোল আছে, তাহলে আমি যদি চাপ বৃদ্ধি করি, চাপ যদি বাড়ায় দেই আয়তন কমে যাবে, তাহলে বিক্রিয়া কম অণুর দিকে যাবে, তাহলে কম অণুর দিকে যাওয়া মানে পশ্চাৎ দিকে যাবে, তাহলে পশ্চাৎ দিকে যদি যায় এটা বেশি উৎপন্ন হবে আর কি, তাই না? এটা বেশি উৎপন্ন হবে, তার মানে আলটিমেটলি কি এটা যদি বেশি উৎপন্ন হয় ও তো কম বিয়োজিত হবে না? বিয়োজিত হবে কম, মানে বিয়োজন হওয়া মানে কি? সম্মুখ দিকে যাওয়া, তাহলে ও যেহেতু পশ্চাৎ দিকে যাচ্ছে, তার মানে কি বিয়োজন হ্রাস পাবে, তার মানে হলো বিয়োজন হার হ্রাস পাবে। ওকে, তারপর আসি দেখো সলিড আছে এটা বাদ, গ্যাস আছে, গ্যাস আছে, সলিড আছে বাদ, এখানেও চারটা, এখানেও চারটা, তার মানে ডেল্টা এন জিরো। এই চাপ বাড়ালে কি হবে? চাপের কোনো প্রভাব নাই। হ্যাঁ, সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না, সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। নিচের কোন বিক্রিয়ায় নিম্ন চাপে বেশি উৎপাদ পাওয়া যায়? আচ্ছা নিম্ন চাপে, খেয়াল করো চাপ যদি কমাই দেই সম্মুখ দিকে যাবে, এটা কখন হয়? নিম্ন চাপে বেশি উৎপাদ, উৎপাদ মানে তো সম্মুখ দিক, তাহলে চাপ কমাইলে সম্মুখ দিকে কখন যায়? চিন্তা করো তো, নর্মালি আমরা কি হয় চাপ যদি কমাই দিই, চাপ কমাই দিলাম মানে আগে তো প্রেসার দিছিলাম আয়তন কমে গেছিল, এখন চাপ কমাই দিলাম তাহলে আয়তন বেড়ে গেছে, আয়তন বেড়ে গেছে অর্থ কি? বেশি অণু যেখানে আছে উৎপাদ সেটা হবে উত্তর। আচ্ছা বেশি অণুর দিকে যাবে, বেশি অণুর দিকে যাবে। আচ্ছা তাহলে খেয়াল করো এখানে আছে হচ্ছে দুইটা, দুইটা চাপের প্রভাব নাই, এখানে আছে চারটা, এখানে আছে দুইটা, হবে না কারণ উৎপাদে কম অণু আছে, এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে চাপের প্রভাব নাই, তাহলে দেখো এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে আমি যদি চাপ কমাই দেই
তাহলে কি হবে, বেশি অনুর দিকে যাবে, এই যে বেশি অনুর দিকে গেছে, তাহলে অ্যান্সার কি বি, অ্যান্সার হবে বি। এবার আসি দেখো A2 3B2 2AB3 ডেল এইচ হচ্ছে পজিটিভ মানে তাপ হারি বিক্রিয়া। বিক্রিয়াটিতে প্রভাবক যোগ করলে কি হয়? আচ্ছা প্রভাবক যোগ করলে কেসি কেপির উপর প্রভাবকের কোনো ব্যাপার নাই। আচ্ছা সাম্য অবস্থা ডান দিকে, সাম্য অবস্থাও কোনো দিকে সরবে না। প্রভাবক যোগ করলে যেটা হয় বিক্রিয়া হার বৃদ্ধি পায়। হ্যাঁ নর্মালি প্রভাবক যোগ করলে বিক্রিয়া হার বৃদ্ধি পায়, এটা বাই ডিফল্ট একটা কথা আর কি, হারটা বাড়ায় কমায় আর কি, বুঝছো এই। আচ্ছা তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে, প্রভাবকের ব্যাপারে পরে আসতেছি আর কি, তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা কি হয়? দেখো তাপহারী বিক্রিয়া, তাপ প্রয়োগ করলাম মানে তাপমাত্রা বাড়াইলাম। দেখো আমি তাপহারী, আমি পছন্দ করবো আমার তাপ দিলে আমি আরো বেশি বেশি খাবো আর সামনে যাব, তাহলে সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে সাম্য অবস্থা হচ্ছে সামনের দিকে সরে যাবে, সামনের দিকে মানে সম্মুখ দিকে অগ্রসর হবে, ঠিক আছে। আচ্ছা তারপর আগেই তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে কেপি এর মানের কেমন পরিবর্তন হবে? আচ্ছা সহজ কথা, তাপহারী বিক্রিয়া, বিক্রিয়াটা আমার তাপহারী, এটা হচ্ছে আমরা যে ভ্যান হফের সমীকরণ দেখবো, ওই ভ্যান হফের সমীকরণ তো আমরা পড়বো আর কি, একদম লাস্টের দিকে আমরা ভ্যান হফের সমীকরণ দেখবো। তো ভ্যান হফের সমীকরণে কি ছিল, কি আছে না আছে সেটা আমরা একটু পরে দেখতেছি, তার আগে একটা ছোট্ট একটা কথা এখানে বলে দিই। তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধিতে, তুমি জাস্ট এমনি চিন্তা করো, তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইছি, তাহলে বিক্রিয়া কোথায় যাবে? সামনের দিকে যাবে, তাই না? বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে কি হবে? বেশি বেশি উৎপাদ তৈরি হবে। আর ভাইয়া কি বলছিলাম, কে ইকুয়াল টু কি, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, উৎপাদ যত বাড়বে কে এর মান তত বাড়বে, তাহলে কেপি এর মান কি হবে? বৃদ্ধি পাবে, তাহলে কেপি এর মান বৃদ্ধি পাবে। আমরা ভ্যান হফের সমীকরণ থেকে আসতেছি, এখানে আমরা আসবো আবার, ঠিক আছে, ভ্যান হফের সমীকরণ থেকে। ওকে দেন আসি, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নের উল্লিখিত বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন কিভাবে প্রভাবিত হবে? আচ্ছা দেখো অ্যামোনিয়া এটা কিন্তু তাপ উৎপাদ বিক্রিয়া, এখন বলছে তাপমাত্রা বৃদ্ধি করছি, তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে নেগেটিভ মানে উল্টা হয়ে গেল না ব্যাপারটা, তা এমনি তাপ উৎপন্ন করতেছি আমি, আরো তাপমাত্রা বাড়াই দিছি, তাহলে ও পশ্চাৎ দিকে চলে যাবে যাতে তাপটা খেয়ে ফেলতে পারে। তাহলে পশ্চাৎ দিকে চলে যাওয়া মানে কি, অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে না? পশ্চাৎ দিকে চলে যাওয়া মানে বিক্রিয়ক উৎপন্ন হবে বেশি, উৎপাদ কম হবে, তাহলে অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে, তাহলে অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে। ওকে এবার দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়েছে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বাড়বে কখন? দেখো এখানে কয়টা অণু আছে? তিনটা, এখানে আছে দুইটা, ঠিক আছে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে আমার সম্মুখ দিকে যাইতে হইলে তাপমাত্রা কমাইতে হবে, তাহলে সম্মুখ দিকে যাবে। চাপের ক্ষেত্রে কি হবে বলতো, চাপটা বাড়াইতে হবে নাকি, চাপটা বাড়াইতে হবে, কারণ চাপ যদি বাড়াই, চাপ বাড়াইলে আয়তন কমে যায়, তাহলে কম অণুর দিকে যায়, কম অণুর দিকে যায়, ঠিক আছে। আচ্ছা এই দুইটা কেস, তাহলে এখানে কি লিখছে, চাপ বাড়াতে হবে, ঠিক আছে, চাপ কমাইলে হবে না, তাপমাত্রা বাড়াইলেও হবে না, তো আলটিমেটলি অ্যান্সার একটাই, চাপ বাড়াতে হবে, শেষ। ওকে তারপর একটু সামনের দিকে আগাই, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে উৎপাদের পরিমাণ কি হয়? এটা তো খুব সহজ, এমনি আমি তাপহারী, আমি কি করছি, তাপমাত্রা বাড়াই দিছি, তাহলে আমি তাপমাত্রা বেশি বেশি খাবো আর সামনে যাব, সামনে যাওয়া মানে কি, উৎপাদ বেশি বেশি তৈরি হবে, উৎপাদের পরিমাণ কি হবে? বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে উৎপাদ বেড়ে যাবে। আচ্ছা ওকে প্রভাবক, তো আমরা প্রভাবক নিয়ে একটু পরে পড়বো, একটা মিনিট, আমরা একটা কাজ করি, আমরা আগে এই এই জিনিসটা ভ্যান হফটা একটু পড়ে আসি। হ্যাঁ ভ্যান হফের সমীকরণ থেকে আমরা খুব ভালো মতো ওই যে তাপমাত্রার সাথে যে সাম্য ধ্রুবকের সম্পর্কটা ডিরেক্টলি পাওয়া যায়, সাম্য ধ্রুবকের মান চেঞ্জ হবে শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এছাড়া আর কারোর উপর না। তো ভ্যান হফ একটা সমীকরণ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এস বাই আর টি প্লাস ধ্রুবক। হ্যাঁ এটাকে যদি এভাবে লিখি, লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস ধরো সি ধ্রুবক, তো এটাকে যদি y is equals to m x প্লাস সি এ অনুযায়ী আমরা লিখতে চাই, তখন হচ্ছে কি একটা সরলরেখার সমীকরণ আসবে, তাই না? তাহলে এখানে ঢাল m ইকুয়াল টু ঢালটা কি আসতেছে, মাইনাস ডেল এইচ বাই আর। তো আগে চলো সমীকরণগুলো একটু বোঝার চেষ্টা করি আর কি। হ্যাঁ তাহলে গ্রাফগুলো কেমন হবে এটা একটু দেখি। দেখো ঢালগুলা কেমন হইতেছে, এটা কোন ধরনের সমীকরণের ঢাল সেটাও আমরা দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ নর্মালি ধরলাম আমার y is equals to mx plus c, এই সমীকরণের ঢাল কেমন হয়, y আর এখানে x, তাহলে এটা যেহেতু পজিটিভ ধরতেছি আমি এমটাকে, তখন হচ্ছে ধরো এটা তো প্লাস সি, তাহলে এইটুকু পর্যন্ত সি কে আমরা কাটি, কেটে এই যে এখান থেকে শুরু হয়, এটার ঢাল হইলো এম, ঠিক আছে, এটার ঢাল হলো এম যেটা হলো পজিটিভ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই যে এইটুক হচ্ছে সি এর জন্য কাটা, এইটুক সি এর জন্য কাটা। হ্যাঁ আর দুইটাই কিন্তু পজিটিভ ঢাল বোঝাইছে, বাট নেগেটিভ কখন হয় পজিটিভ কখন হয় এটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা
জাস্ট এটা নর্মাল কনসিকোয়েন্স। এখন কথা হচ্ছে ভাইয়া দুইটা, একটা লনের গ্রাফ একটা লগের গ্রাফ, এরকম হইলো কেন? একটা এরকম আরেকটা একটু ঢালু হয়, কারণ আমরা একটা জিনিস কিন্তু পড়াইছি যে লগ 2.303 লগ এক্স ইকুয়াল টু লন এক্স এর সমান, আর লগ যার বেজ ই, হ্যাঁ লগ যার বেজ হচ্ছে ই, ওটাই হচ্ছে লন। ওটাই হচ্ছে লন, ঠিক আছে এরকম। তো দেখো লন আর লগের মধ্যে 2.303 একটা গুণের ব্যাপার আছে, এই জন্য ঢালগুলো একটু সরু বাঁকা হয়, দুইটার মধ্যে পার্থক্য, আর কিছুই না। তো এই যে এই পৃষ্ঠাতে তোমাদেরকে যেটা দেখাই, যদি জেনারেলাইজ একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, হ্যাঁ ঢালকে যদি আমি পজিটিভ ধরি, সেই ক্ষেত্রে আমার ঢাল আসতেছে হচ্ছে এরকম, এই পাশে ধরো আছে ওয়াই, এই পাশে ধরো আছে এক্স, এইটুকু আমি সি পর্যন্ত কাটলাম। তাহলে ঢাল যদি পজিটিভ হয় তাহলে আমরা এরকম নেব, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, হ্যাঁ সরি এক্স তো হবে না, ওয়াই ইজ ইকুয়াল টু এম, যেটার এমটা হলো পজিটিভ। আর যদি নেগেটিভ নিতাম সেই ক্ষেত্রে এরকম নিতাম, তখন আমার এমটা হইতো নেগেটিভ, এখানে আমার এমটা হচ্ছে পজিটিভ, শেষ হয়ে গেল। এখন এই বরাবর হচ্ছে ওয়াই, এই বরাবর হচ্ছে এক্স। এখন কথা হচ্ছে কখন আমি পজিটিভ নিব কখন আমি নেগেটিভ নিব, সেটা অবশ্যই আমার ডেল এইচ এর উপর ডিপেন্ড করে, ডেলটা কখন পজিটিভ হবে ডেলটা কখন নেগেটিভ হবে। আসো দেখি। আচ্ছা আরেকটা জিনিস, এই যে দেখতেই পাচ্ছ লন কে আমি যদি লগে কনভার্ট করি তাহলে কত দিয়ে গুণ দিতে হয়, 2.303। তাহলে দেখো 2.303 লগ কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস ধ্রুবক। যদি এভাবেও লিখি তাহলে খেয়াল করে দেখো তো, আমি যদি 2.303 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি এটা পাওয়া যায় না? 2.303টা নিচে চলে আসছে। আর দেখো একটা ধ্রুবককে 2.303, এটাও তো একটা ধ্রুবক মানি, একটা ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবকই পাওয়া যায়, হ্যাঁ সো এই যে ধ্রুবক থাকলো, এটা কোনো সমস্যা না। ওকে, যেটা বলতেছিলাম, এটার মান চেঞ্জ হয় কিসের জন্য? ডেল এইচ এর জন্য। তো চলো একটু আমরা পড়ি, একটা পড়বো আমরা তাপ উৎপাদনের জন্য, যেখানে ডেল এইচটা কেমন, ডেল এইচটা আমরা জানি নেগেটিভ। আর একটা পড়বো তাপ হারির জন্য, তাপ হারির জন্য যেখানে ডেল এইচটা হচ্ছে আমার পজিটিভ। তো আমরা একটু আগে সমীকরণটা কি বললাম, লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। তো এইটুকটাকে আমরা কি বলতেছি, এম ইকুয়াল টু ঢাল ইকুয়াল টু কত আসতেছে, মাইনাস ডেল এইচ বাই আর। তো একটু চিন্তা করে দেখো তো এখানে ঢালটা কেমন আসবে, এম যে এইচ যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস ডেল এইচ বাই আর, মাইনাস মাইনাসে কাটা, তাহলে প্লাস ডেল এইচ বাই আর। তাহলে ঢালটা আসতেছে পজিটিভ, কার জন্য? তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। এটার ক্ষেত্রে আসি, এম ইকুয়াল টু মাইনাস, তাহলে প্লাস ডেল এইচ বাই আর, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস ডেল এইচ বাই আর ই থাকতেছে এর জন্য, তাহলে ঢালটা আসতেছে নেগেটিভ। ওকে, নেগেটিভ আসতেছে। তাহলে দুইটা গ্রাফ একটু সুন্দর মতো এঁকে ফেলি, আসো জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ কোনটা কেমন হয়। এই ওয়াই বরাবর বসবে কে, লন কেপি, এই যে ওয়াই ইজ ইকুয়ালস টু এটা এম, এটুকু হচ্ছে এক্স প্লাস সি। তাহলে ওয়াই এক্স বরাবর কে আছে 1/t, এটার ক্ষেত্রে একটু আঁকি, এক্স বরাবর আছে 1/t, ওয়াই বরাবর আছে লন কেপি, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যদি আমরা সুন্দর মতো একটু লিখতে যাই, তখন আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। এটার ঢালটা কি বললাম, পজিটিভ ঢাল, তাহলে পজিটিভ ঢাল এম, তাহলে প্লাস ডেল এইচ বাই আর, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে কি হবে, নেগেটিভ ঢাল এম মাইনাস ডেল এইচ বাই আর, এই তো শেষ। এখন এম এর মান দেখো বোঝা যায় এটা কি তাপ উৎপাদীর গ্রাফ নাকি তাপ হারির গ্রাফ, হ্যাঁ। আচ্ছা, আরেকটা এক্সট্রা একটা জিনিস তোমাদেরকে আমি দেখাইনি, এক্সট্রা একটা জিনিস, সেটা হচ্ছে যদি দুইটা ভিন্ন তাপমাত্রার হইতো ভ্যান টফ, তখন কি হইতো, হ্যাঁ। লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। তো ভিন্ন তাপমাত্রা হলে কি হইতো, ধরো T1 তাপমাত্রায়, দেখো ডেল এইচ তো কনস্ট্যান্ট, একটা বিক্রিয়ার জন্য ডেল এইচ কিন্তু ধ্রুবক, হ্যাঁ তাপের পরিবর্তন, আরও ধ্রুবক, ধ্রুবক তো ধ্রুবকই, তাহলে কেপি এর মানটা চেঞ্জ হবে। তাহলে দেখো লন কেপি টু ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস ডেল এইচ বাই আর, এটা তো ধ্রুবকই, ইন্টু 1/t2 প্লাস সি। এখন এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে দেখো 2 থেকে 1 যদি বিয়োগ করি তখন কি হচ্ছে দেখো, ln kp2 minus ln kp1 equal to minus del h by r into 1/t2 plus c minus minus plus del h by r into 1/t1 plus plus minus minus c, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো কাটাকাটি চলে যাবে সব, সি সি কাটা। এখন ln a minus ln b, সূত্র কি, ln a by b
এ বাই বি ইকুয়াল টু ডেল এইচ বাই আরটা পজিটিভ আছে কোথায় এখানে, ডেল এইচ বাই আর পজিটিভ আছে কার সাথে 1/T1, তাহলে 1/T1 মাইনাস 1/T2 শেষ। এটা হচ্ছে দুইটা ভিন্ন তাপমাত্রার জন্য ভ্যান টফের সমীকরণ আর কি। হ্যাঁ আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো একটা যে তথ্য, তাহলে ভ্যান টফের সমীকরণ আমরা মোটামুটি দেখলাম, কার জন্য তাপ উৎপাদনের জন্য ঢালটা পজিটিভ হয়, তাপ হারের জন্য ঢালটা নেগেটিভ হয়, এটা আমরা দেখলাম। তাহলে চলো তো একটা জিনিস আমরা একটু পরে আসি, যেটা ভাইয়া বললাম তোমাদেরকে দেখাবো, এটা না, এই যে কেপি এর মানে পরিবর্তন। হ্যাঁ কি বললাম, এটা তাপ হারি বিক্রিয়া বলছে তাই না, তাহলে লন কেপি ইকুয়াল টু ঢাল কি হবে নেগেটিভ মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T প্লাস সি। তো একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, কমন সেন্স, তাপ হারি বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করছে, তাপ হারি বিক্রিয়ার তাপমাত্রা বাড়াইছি। দেখো এই তাপমাত্রাটা যদি বাড়াই, জাস্ট একটু নিজের মতো করে চিন্তা করতো, আমি তাপমাত্রাটা যদি বাড়াই, ঠিক আছে, তাপমাত্রা যদি বাড়াই এই ক্ষেত্রে, সো তাপমাত্রা যদি বাড়ায় ফেলি বা এনি কেস কি হবে, এই টোটাল নেগেটিভটার ভ্যালু কি কমে যাচ্ছে না? জাস্ট এমনি একটু চিন্তা করে দেখো। হ্যাঁ টোটালটার ভ্যালু কিভাবে হিসাব করবা আরেকবার বুঝাই, ওয়েট, এটাকে তুমি জাস্ট একটু শর্ট করে এভাবে লেখো, লন কেপি মাইনাস ডেল এইচ বাই আর টি, হ্যাঁ প্লাস সি। ধরো সি এর একটা ভ্যালু ছিল আগে, হ্যাঁ সাপোজ সে ফর এক্সাম্পল সি এর ভ্যালু ছিল আগে একটা 100, এই পুরোটার ভ্যালু ছিল ধরো আগে 50 এরকম। তাহলে ব্যাপারটা আগে কত ছিল, তাহলে আগে ছিল হচ্ছে 100 মাইনাস 50 ইকুয়াল টু 50, এটা ছিল লন কেপির মান। এখন সে ফর এক্সাম্পল আমি কি করলাম, টেম্পারেচার বাড়াই দিলাম, তাপমাত্রা, এই দেখো নিচের এই তাপমাত্রা যদি বাড়াই তাহলে এই অনুপাতের পরিমাণ কি কমে যাবে না? বুঝছো, ধরো এটা 50 কেমন হয়েছে, ধরো উপরেরটা 100 নিচেরটা ধরো তোমার 2 এরকম ছিল। এখন নিচে টি এর ভ্যালুটা বাড়াইছি, টি এর ভ্যালু বাড়ায় ধরো বানাইছি 4, বাড়াইছি 4 বানাইছি, তাহলে এখন কয়ে গেল 100 এর জায়গায় 25, মানে 100 ভাগ 4 কত হয় 25, তাহলে 50 এর জায়গায় এটার ভ্যালু হয়ে গেছে 25, আর এটা তো ধ্রুবক আগের মতোই ছিল 100, তাহলে এখন কি হয়ে গেল দেখো তো, 100 থেকে 25 বাদ দিলে কত আসে 75। তাহলে তাপমাত্রা বাড়ানোতে রেশিওটা কমে গেছে, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কি হয়েছে আগের চেয়ে বাড়ছে না, তাহলে কেপির ভ্যালু কি হয়েছে আগের চেয়ে বাড়ছে, তাহলে কেপি এর মান কি হবে বৃদ্ধি পাবে। কনসেপ্টটা বুঝতে পারছি? এটি হচ্ছে ভ্যান টফ সমীকরণের মাধ্যমে প্রমাণটা কিভাবে আসলো। ওকে, খুবই সিম্পল, সিম্পল একটা লজিকে জিনিসটা তৈরি হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম, সাম্য ধ্রুবকের মান শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর। সাম্য ধ্রুবকের মান শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর। এটা আমি হচ্ছে লিখে দিই এই এর পরে, এটা হচ্ছে এখানে লিখে দিই, একটা মিনিট, হ্যাঁ এই এক্সট্রা পেজে লিখে দিই। সুতরাং সুতরাং সাম্য ধ্রুবকের মান একমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, মানটা ঠিক আছে, সাম্য ধ্রুবকের মান একমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, বক্স করে দিই। ওকে, সিম্পল। আচ্ছা এবার চলো আমাদের লাস্ট টপিক, আমরা প্রভাবক নিয়ে একটু আলোচনা করব। ওকে, প্রভাবক জিনিসটা কি আসলে? হ্যাঁ আচ্ছা, প্রভাবক হচ্ছে যে বিক্রিয়ায় উপস্থিত থাকে এবং যে হচ্ছে বিক্রিয়ার গতিটাকে নিয়ন্ত্রণ করে আর কি, বাড়ায় কমায়, আর সক্রিয় শক্তিটাকে বাড়ায় কমায় আর কি, সোজা কথা। তো সে হচ্ছে প্রভাবক, যে বিক্রিয়ার শুরুতে যেমন থাকে শেষেও তেমন থাকে, মাঝখানে সে বিভিন্ন কাহিনী করে আর কি, কাহিনী করার মাধ্যমে বিক্রিয়াটা অ্যাচিভ করতে সাহায্য করে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রভাবকের কাজ। এখন প্রভাবককে যদি আমরা একটু মানে ভাগ করে লিখতে চাই, হ্যাঁ তাহলে প্রভাবকের অ্যাকচুয়াল কাজটা কি, সক্রিয়ণ শক্তি ইএ, ইএ মানে কি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি মানে প্রভাবকের কাজ হচ্ছে সক্রিয়ণ শক্তি হ্রাস বৃদ্ধি করা, সক্রিয়ণ শক্তি হ্রাস বা বৃদ্ধি করা, হ্যাঁ এটাই হচ্ছে প্রভাবকের কাজ। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা গল্প দিয়ে প্রভাবক পড়ানোর চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো সে ফর এক্সাম্পল ধরো তুমি উদ্ভাসে একটা পরীক্ষা দিলা, পরীক্ষায় তুমি নাম্বার পেয়েছো ধরো 10-এ 3, হ্যাঁ এখন ধরো সাপোজ তুমি তোমার আম্মুকে অনেক ভয় পাও, হ্যাঁ তো এখন ঘটনাটা হয়েছে কি, তুমি দাঁড়ায় আছো, তোমার আম্মু দাঁড়ায় আছে, এখন তোমার আম্মুর রাগের কাঁটাটা নড়তেছে,
রাগের কাঁটা যদি নিচে এসে পড়ে তার মানে ঠান্ডা, কোনো সমস্যা নাই। যদি রাগের কাঁটাটা উপরে এসে পড়ে তার মানে খবর আছে, আজকে মাইর আছে কপালে। এখন মানে ওনার এখন দোটানা চলতেছে, সাম্য অবস্থা চলতেছে, বাট কোন সময় কি হয়ে যাবে বলা যায় না। আর তোমার এখন একটা চান্স আছে মাফ চাওয়ার, যেটা তুমি এখন করো নাই। আচ্ছা, ঠিক এই সময় ধরো পাশে পাশে আন্টি চলে আসলো। হ্যাঁ, এসে ধরো চিনি টিনি কিছু একটা নিতে আসছে, বাট এসে ধরো শুনলো যে ভাবি কি হয়েছে, আপনি তো চেতে আছেন কেন? আহ বললো যে এই অবস্থা, আমার মেয়ের রেজাল্ট খারাপ করছে বা আমার ছেলের রেজাল্ট খারাপ করছে। তখন বলল যে কি বলেন ভাবি, আমার খালাতো ভাইয়ের, মামাতো দাদার, ফুফুর, চাচার ছেলের মেয়ের অনেক গবেষণা দিয়ে বলবে যে ও তো অনেক ভালো রেজাল্ট করছে, ও তো 10-11 পাইছে, এরকম টাইপের একটা কথা বলবে অবিশ্বাস্য। হ্যাঁ, বা 10-10 পাইছে। তো তখন তোমরাই বলো তো যে তোমার আম্মুর মেজাজের কাঁটাটা কোথায় যাবে, উপরে না নাকি নিচে? অবশ্যই উপরে, তাই না? অবশ্যই উপরে যাবে। সো বেসিক থিংটা কি হইলো একটু দেখাই। এটা তুমি, এটা তোমার আম্মু, এটা পাশে পাশে আন্টি। তাহলে উনি এসে একটা ইনফরমেশন দিল যাতে করে আন্টির মেজাজ খারাপ হয়ে গেল এবং তোমার উপর মাইর শুরু হয়ে গেল। তাহলে আন্টি তোমার পেটাইতে চাইতেছিল, বাট আবার নাও চাইতেছিল, কিন্তু এই বিক্রিয়াটা উনি কি করলো, গতি বাড়ায় দিল না? তাহলে উনি আন্টির জন্য কি হিসেবে কাজ করলো, ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করলো। আর তোমার এখন আর মাফ চাওয়ার চান্স নাই, তাহলে তোমার জন্য কি হিসেবে কাজ করলো, ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করলো। গেল। আচ্ছা, ঝগড়া চলতেছে, মারামারি চলতেছে, কথাবার্তা চলতেছে, এমন টাইমে এসে তোমার ছোট ভাই এসে বললো আম্মু আম্মু, আমার ভাইয়া বা আপু তো ওই দিন আমাকে একটা থাপ্পড় দিছিল এমনি, এটা বললো। তো এইটা বলার পরে দেখো এটা কোনো সিরিয়াস ক্রাইম না, কিন্তু ঠিক ওই সময় তোমার আম্মু চেতে যাবে আরো বেশি, চেতে যাবে, বলবে হ্যাঁ তুই ছোট বাচ্চারাও ছাড়স না, তারও মারস, তোর কত বড় সাহস। তাহলে বিক্রিয়াটা কি আরো বেড়ে গেল, বিক্রিয়াটা আরো বেড়ে গেল। তাহলে এই ছোট তোমার ভাইটা উনার কাজটাকে পরোক্ষভাবে হেল্প করলো না? তো এটাকে বলবো হচ্ছে প্রভাবক সহায়ক, এটাকে বলবো প্রভাবক সহায়ক। এখন সারাদিন অফিস করে তোমার আব্বু বাসায় আসছে, এখন আব্বু বলতেছে ঘরে এত চিল্লাচিল্লি কিসের, এই বয়সে ছেলে মেয়েদেরকে বকা দেয় নাকি, এখন তো উল্টাপাল্টা কাজ করে ফেলে ছেলেমেয়েরা, তো এগুলো বকা দেওয়া উচিত না। তো উনি এইসব কথাবার্তা বলে ওই যে তোমার আম্মুর এই বিক্রিয়াটা বন্ধ করে দিছে। পারতপক্ষে উনি কি করছে, ওই পাশের বাসার আন্টির কাজটা অফ করে দিছে, গ্যাঞ্জামটা বন্ধ করে দিছে। তাহলে তোমার আব্বু এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করবে, ঠিক আছে, প্রভাবক বিষ হিসেবে কাজ করবে। আচ্ছা, গেল, সবকিছু ফাইন। তুমি তোমার রুমে চলে আসলা, তুমি তোমার রুমে চলে আসলা, রুমে চলে এসে তুমি ভাবতেছো হ্যাঁ আমার সাথে খালি এমন করে, আমার কেউ বুঝে না, এটা সেটা, তুমি নিজে নিজের রুমের ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করলা। হ্যাঁ, তো তুমি আসলে অটো প্রভাবক বা স্বপ্রভাবক হিসেবে কাজ করতেছো, নিজেই নিজের বিক্রিয়া করার হেল্প করতেছো। মানে কিছু কিছু যৌগ উৎপাদ হওয়ার পরে নিজেই ওই বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করে, এরকম আর কি ব্যাপারটা। তো আবার তুমি ভাবতেছো মানে আন্টির কথা, যে হ্যাঁ আমার মা এরকম কেন করলো। মনে করো আন্টি এখানে উপস্থিত নাই, বাট তার ইনফ্লুয়েন্সটা এখানে কাজ করতেছে, ইনফ্লুয়েন্সটা কাজ করার মাধ্যমে তোমার দিয়ে বিক্রিয়াটা করাইতেছে আর কি। তাহলে ওনার ইনফ্লুয়েন্সে যে বিক্রিয়াটা হইতেছে, এজন্য উনি এখানে আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, যার ইনফ্লুয়েন্সে বিক্রিয়া হয়, ঠিক আছে, এরকম। এখন এই টোটাল বিক্রিয়ার মধ্যে খেয়াল করো, তুমি একটা হিউম্যান বিং, তোমার আম্মু একটা হিউম্যান বিং, আর ওই পাশাপাশি আন্টি হিউম্যান বিং এর মতোই একটা হিউম্যান বিং। তো তিনজনের দশা কিন্তু সেম, একই দশায় যদি প্রভাবক ব্যাপারটা হয়, ওই প্রভাবন কৌশলকে বলা হয় সমসত্ব প্রভাবন। আর যদি এমন হইতো যে না, তোমরা দুজন কথা বলতেছো তার মাঝখানে তোমার মোবাইলটা বাজে উঠলো, তখন কিন্তু খবর আছে, এটা কিন্তু হিউম্যান বিং না, স্টিল বলবো হ্যাঁ সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এই নিয়ে মারামারি আরো শুরু হয়ে যাবে। তো যখন প্রভাবক উৎপাদ বিক্রিয়কের দশা সেম থাকে না, তখন তাকে বলা হয় অসমসত্ব প্রভাবন। অনেক কিছু বলছি, চলো একটু চার্ট আকারে লিখি। ফার্স্ট জিনিস প্রভাবক, ফার্স্টে আমরা বলবো কাজ অনুযায়ী। কাজ অনুযায়ী চার প্রকার, একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, যে প্রভাবকের গতি বৃদ্ধি করে। একটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, যে প্রভাবকের গতি স্লো করে। হ্যাঁ, মানে ধনাত্মক প্রভাবক কি করে, সক্রিয় শক্তির মান কমায় দেয়। ঋণাত্মক প্রভাবক কি করে, সক্রিয় শক্তির মান বাড়ায় দেয়, যাতে ডিফিকাল্ট হয় আরো বিক্রিয়াটা করতে। আচ্ছা, এই দুইটাই মেনলি লাগে, বাকিগুলো এমনি পড়ে রাখো। তারপর হচ্ছে একটা হলো স্বপ্রভাবক। স্বপ্রভাবক কি, যেমন ধরো উদাহরণ দিই, A+B বিক্রিয়া করে C+D তৈরি করছে, এই সি এর মধ্যে প্রভাবন বৈশিষ্ট্য আছে, ও প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তখন ও উৎপন্ন হওয়ার পরে নিজেই এই বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করবে, মানে A B কে পুশ করবে এই আরো বেশি বেশি বিক্রিয়া করো। তাহলে যে নিজেই উৎপাদ আবার নিজেই প্রভাবক হিসেবে কাজ করে এবং ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, তাকে বলা হয় স্বপ্রভাবক। এবং আর লাস্টে এটা থাকে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক ব্যাপারটা কি, ধরো A আর B বিক্রিয়া করে,
বি আর সি বিক্রিয়া করে, হ্যাঁ এ আর বি বিক্রিয়া করে, বি আর সি বিক্রিয়া করে, কিন্তু এ আর সি বিক্রিয়া করে না, তাহলে ওদের মিউচুয়াল ফ্রেন্ড কে? বি। তখন এ আর সি এর বিক্রিয়া করাইতে চাও, তুমি যদি বি কে উপস্থিত হিসেবে রাখো তখন আবার তারা বিক্রিয়া করবে। আবিষ্ট প্রভাবক মানে যার ইনফ্লুয়েন্সে বিক্রিয়াটা হয় আর কি, হ্যাঁ ইনফ্লুয়েন্সে বিক্রিয়াটা হয়, সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আচ্ছা, মিউচুয়াল ফ্রেন্ড টাইপের ব্যাপারটা। আচ্ছা, এটা হলো প্রভাবক, এটা গেল। এবার কাজ হিসেবে এবার আসি, প্রভাবকের হেল্প অনুযায়ী, হ্যাঁ প্রভাবকের হেল্প অনুযায়ী দুই প্রকার, একটা প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক যে প্রভাবককে সাহায্য করে, মানে প্রভাবকের কর্মক্ষমতা বাড়ায় দেয়, সেটা হচ্ছে ধরো একটা উদাহরণ যদি দিই, মলিবডিনাম চূর্ণ বা অ্যালুমিনিয়াম অক্সাইড যে আমরা দেখছিলাম, হ্যাঁ এরা হচ্ছে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে। আরেকটা প্রভাবক বিষ। প্রভাবক বিষ হচ্ছে ধরো একটা বিক্রিয়ার প্রভাবককে আমি আর চাই না যে ফার্দার কাজ করুক, তখন আমি বিষ দিয়ে দিলে প্রভাবকের কাজ বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে প্রভাবক বিষ। যেমন উদাহরণ হচ্ছে আর্সেনিক অক্সাইড, হ্যাঁ আর্সেনিক অক্সাইড হইতে পারে, বা ওই যে প্রভাবক বিষ হিসেবে কাজ করে রোজেনমান বিকারক আর কি, হ্যাঁ প্যালাডিয়াম বেরিয়াম সালফাইড, এটা ইউজ করতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রভাবকের যে কাজ কৌশল বা ক্রিয়া কৌশল অনুযায়ী, ক্রিয়া কৌশলকেই বলা হয় প্রভাবন ক্রিয়া আর কি, প্রভাবন। এটা দশা অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব, সমসত্ব, একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব প্রভাবন মানে হচ্ছে বিক্রিয়ক, এক্সাম্পল দিই আর কি, হ্যাঁ একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এখানে এ গ্যাস আছে, বি ও গ্যাস আছে, উৎপন্ন করছে সি, ওটাও গ্যাস, এবং প্রভাবক হিসেবে এক্স কে ব্যবহার করছে, ওটাও গ্যাস। মানে সবগুলো একই দশায় থাকলে তাকে বলতেছি আমরা সমসত্ব প্রভাবন। আর ধরো এরকম আছে, এ গ্যাস উৎপন্ন করছে সি সলিড, এবং প্রভাবক হিসেবে সরি উৎপন্ন করছে ধরো সি গ্যাস, হ্যাঁ সি গ্যাস, আর প্রভাবক হিসেবে ব্যবহার করছি এক্স সলিড, তখন হচ্ছে আলটিমেটলি দশা তিনজনেরই সেম না, তখন আমরা তাকে বলবো অসমসত্ব প্রভাবন। ওকে, সো ব্যাপারটা তোমরা ঠান্ডা মাথায় একটু দেখো, একটা মিনিট রাখি, দেন আমরা আরেকবার এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা কি বললাম আরেকবার বুঝাই। প্রভাবক কি বিক্রিয়ার শুরুতে যেমন থাকে শেষেও তেমন থাকে, মাঝখানে সে তার কাজগুলো করে ফেলে আর কি, বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে। তো এরকম প্রভাবকের কাজ অনুযায়ী প্রভাবকটা চার প্রকার। কি কি? ধনাত্মক প্রভাবক, যে সক্রিয় শক্তিকে কমায় দেয় যাতে ইজিলি বিক্রিয়াটা করতে পারে। কিভাবে কমায় জিনিসটা একটু বুঝাই। তোমাদের তো মনে আছে ভাইয়া দেখাইছিলাম, এই যে এরকম থাকতো গ্রাফ, তাই না? তো প্রভাবক কি করে, এই যে ধনাত্মক প্রভাব হলে কি করে, এই যে সক্রিয় শক্তিটা কমায় দেয়, তাহলে কি আরো বেশি বেশি অণু অংশগ্রহণ করতে পারে বিক্রিয়ায়। আর ঋণাত্মক প্রভাব কি করে, ঋণাত্মক প্রভাব হলো সক্রিয় শক্তি আরো বাড়ায় দেয় যাতে সহজে কম অণু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে বা একটু দেরি হয় আর কি, ব্যাপারটা বুঝছো? এই আচ্ছা, তো এটা গেল। তারপর হচ্ছে স্বপ্রভাবক, হচ্ছে একটা বিক্রিয়ার উৎপাদ যার মধ্যে প্রভাবক বৈশিষ্ট্য আছে, যে নিজেই ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, মানে নিজেই নিজের বিক্রিয়ার প্রভাবক, তাকে বলা হয় স্বপ্রভাবক। আর এটা হলো আবিষ্ট প্রভাবক, যে হলো মিউচুয়াল ফ্রেন্ড, মানে বি, ধরো বি হলো আলাদাভাবে এ আর সি এর সাথে বিক্রিয়া করতে পারে, বাট এ আর সি নিজেরা বিক্রিয়া করতে পারে না, তো বি এর উপস্থিতিতে এ আর সি বিক্রিয়া করে, মিউচুয়াল ফ্রেন্ড আর কি, হ্যাঁ এরকম। তো প্রভাবন ক্রিয়া মানে দশা অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব, অসমসত্ব। সমসত্ব মানে প্রভাবক উৎপাদ বিক্রিয়ক তিনটার দশাই সেম, অসমসত্ব হচ্ছে যেখানে প্রভাবক বিক্রিয়ক উৎপাদ তিনটার দশা সেম না। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রভাবকের হেল্প অনুযায়ী, যদি প্রভাবককে সাহায্য করে তাহলে প্রভাবক সহায়ক, প্রভাবককে যদি খতম করে দেয় তাহলে বলা হয় প্রভাবক বিষ। ঠিক আছে, এটাই হচ্ছে মোটামুটি একটা ঘটনা। ওকে, তাহলে প্রভাবক আমরা দেখলাম। তাহলে চলো বলি, বিক্রিয়া প্রভাবকের কাজ হলো কি? সাম্যাবস্থা ডান দিকে না, সাম্যাবস্থার সাথে প্রভাবকের সম্পর্ক নাই। বিক্রিয়া এনথালপির সাথে সম্পর্ক নাই। সাম্য মিশ্রণ উৎপাদের পার্সেন্টেজ বাড়ানো, এটার সাথে সম্পর্ক নাই।
কিন্তু বিক্রিয়া সক্রিয়ণ শক্তি কমানো মানে ধনাত্মক প্রভাবককে আসলে বাই ডিফল্ট ধরা হয় আর কি, সক্রিয়ণ শক্তি কমায় প্রভাবক কাজ করে, হেল্প করে সামনে যেতে। আচ্ছা, স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে সালফার ডাইঅক্সাইডের জারণে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে প্রভাবক হিসেবে কোনটা কাজ করে? প্লাটিনাম চূর্ণ না? প্লাটিনাম চূর্ণ কাজ করে, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইডের জারণ দ্বারা সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে প্রভাবক হিসেবে প্লাটিনাম চূর্ণ কাজ করে। অনুঘটক সংযোজনে, অনুঘটক মানে বুঝছো প্রভাবক, সংযোজনের ফলে সাম্যের অবস্থান পরিবর্তন হয়। সাম্যাবস্থার উপর অনুঘটকের কোনো কাহিনী নাই, তাহলে কোনো দিকেই না, পরিবর্তন কোনো দিকেই হয় না। আচ্ছা, তারপর দেখো N2 + CH2 2NH3 তাপ উৎপাদী বিক্রিয়া। প্রশ্নগুলো উত্তর দাও। সময়ের সাথে নাইট্রোজেন ও অ্যামোনিয়ার পরিমাণের পরিবর্তন চিত্রের মাধ্যমে দেখাও, উভয়ের সাপেক্ষে সম্মুখ বিক্রিয়ার হার লেখো। আচ্ছা, খুব সিম্পল, এই জিনিসটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই দেখো, গ্রাফটা যদি আঁকো তাহলে ব্যাপারটা এরকম যে এটাকে ধরো তুমি নাইট্রোজেন যেহেতু উৎপাদ বেশি ছিল, হ্যাঁ নাইট্রোজেন, এটাকে ধরো হচ্ছে অ্যামোনিয়া উৎপাদ, হ্যাঁ তাহলে কি হয়, নাইট্রোজেনের সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে আর অ্যামোনিয়াটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এখানে কি তৈরি হয়, সাম্যাবস্থা তৈরি হয়। এটাই এটাই গ্রাফ জানতে চাইছি আর কি। তো এই পাশে যদি আমরা কিসের সাপেক্ষে বলছি, ধরো সময়ের সাথে পরিমাণ, পরিমাণ মানে ঘনমাত্রা, ঘনমাত্রা, আর এর সাথে হচ্ছে সময়, সময় মানে টি, ঘনমাত্রা মানে সি, এই পরিবর্তন এটা আমরা পড়ছি অলরেডি, সমস্যা নেই, এভাবে দিলেই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, সম্মুখ বিক্রিয়া হারে এই যে এরকমই আর কি জিনিসটা, আর কিছুই না। তো তারপর দেখো বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব কি হবে। আচ্ছা খেয়াল করো, তাপের প্রভাব, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা বাড়াই বিক্রিয়া যাবে পশ্চাৎ দিকে, তাপমাত্রা যদি কমাই বিক্রিয়া যাবে সম্মুখ দিকে। তাহলে তাপমাত্রা কমায় ওই গ্যাপটা ফিল আপ করার জন্য সামনে যেতে থাকবে, তাহলে তাপ উৎপন্ন করতে থাকবে, মানে উৎপাদ বেশি হবে। আর তাপমাত্রা বাড়াইলে কি হবে, সে উল্টা দিকে যায়, তাপটা খেয়ে ফেলবে, এক্সট্রা পশ্চাৎ দিকে যাবে। আর চাপের প্রভাব দেখো, এই পাশে আছে 2টা অণু, এই পাশে আছে 4টা অণু, তাহলে বলো আমি যদি চাপ বাড়াই, চাপ বাড়ানো মানে কি, চাপ বাড়াই দিলাম, আয়তন কমে গেল, তাহলে কম অণুর দিকে যাবে। কম অণু কোথায়, উৎপাদের দিকে, তাহলে সম্মুখ দিকে যাবে। আর তাহলে ভাইস ভার্সা, চাপ যদি কমাই, চাপ কমাই নিলাম, আয়তন বড় হয়ে গেল, বেশি অণুর দিকে যাবে, বেশি অণু কোথায়, পশ্চাৎ দিকে, তাহলে এখানে পশ্চাৎ দিকে যাবে। তাহলে এটার অ্যান্সার শেষ। লাস্ট বাট নট দ্য লিস্ট, সি, সাম্য ধ্রুবক কে এর উপর প্রভাবকের প্রভাব রয়েছে কি, নো, এটা শুধুমাত্র কিসের উপর প্রভাব রয়েছে, ইএ বা সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, সাম্য ধ্রুবকের উপর কোনো পরিবর্তন বা প্রভাব এর মধ্যে নাই। ওকে আচ্ছা, ওকে, তো ভ্যান ডারের সমীকরণ আমরা মোটামুটি পড়ছি এবং মোটামুটি এই আলোচনাগুলো আমরা করছি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, একটু লিখে দেই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটা করার জন্য। তো হোপফুলি তোমরা সবাই এই জিনিসটা ভালো মতো বুঝতে পারছো। তো আমরা আজকে ভ্যান ডারের সমীকরণ বললাম, আমরা কিন্তু পাশাপাশি সব ধরনের প্রভাবক নিয়ে আলোচনা করলাম, আমরা যত ধরনের লাসাতীয় নীতি আছে সেই ব্যাপারটা বললাম, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত টর্ত থেকে শুরু করে যা যা আছে সবগুলো আমরা পড়ার চেষ্টা করলাম। তো লাসাতীয় নীতিতে যেহেতু অনেক প্যাচ লাগে, আশা করি প্যাচটা ক্লিয়ার করার চেষ্টা করছি ভাইয়া। এবং ভ্যান ডারের সমীকরণ দিয়ে আমরা কি বুঝতে পারি, যে যে কোনো বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক যেটা, এটা ডিপেন্ড করে শুধুমাত্র কার উপর, তাপমাত্রার উপর। এছাড়া সাম্য অবস্থা ডানে বামে সরানোর জন্য তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা মানে লাসাতীয় নীতি প্রয়োজন। ওটা নিয়ে আমরা কাজ করলাম, ওটা নিয়ে আমরা দেখলাম, এবং তাপমাত্রার জন্য যে ওর মানই চেঞ্জ হয়ে যায় সেটাও আমরা দেখলাম। এছাড়া ওর মান কিন্তু কেউ চেঞ্জ করতে পারে না, মানে সাম্য ধ্রুবকের মান শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করতে পারে, এবং তাপমাত্রা বাড়ালে কমালে কি হয় কি হয় না হয় প্রত্যেকটা কিন্তু ভাই এক্সাম্পল সহ দেখাইছি। সো আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। সো অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সামনের লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।